বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টক ইউকে এবং লন্ডন মিররের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ২৪শে জুলাইতে যে প্রত্যাশা নিয়ে আন্দোলন হয়েছিল এবং সেই জুলাই পার হয়ে আরেকটি জুলাই আসলো। এই জুলাইতে কতটা এই ১ বছরের মধ্যে কতটা প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পেরেছে সরকার, আমরা সে আগস্ট মাস থেকেই শুনতে পাচ্ছি বা বিভিন্নভাবে অনেকেই বলছে যে এই সরকার আসলে সংস্কার করতে এসেছে, নির্বাচন করতে আসেনি। সেই সংস্কারের জায়গাটা সরকার কতটুকু করতে পেরেছে? যদি না পেরে থাকে বা এখানে যদি কোনো মানে আশানুরূপ না হয়ে থাকে, তাহলে সেটা কিসের জন্য? সরকারের এখানে দুর্বলতা ছিল নাকি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার অভাব ছিল? এসব নানা প্রশ্ন সবার মধ্যে এসেছে জুলাই থেকে জুলাইতে। তো আমরা এসব নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আবু রুস্ট এবং উনি হচ্ছে রাজনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, সালাম আলাইকুম। হুম। আমি আবু রুস্ট আপনাকে ১ম এই যেটা জানতে চাই যে নির্বাচন নিয়ে এখন একটা আলোচনা হচ্ছিল। কিন্তু এখন আবার অনেকেই বলছে যে বিশেষ করে ইসলামিক দলগুলো বা ইসলামিক দলগুলোর সাথে যারা আছে যে এখন নির্বাচন সম্ভব না, নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আসলে একটা সংস্কার দরকার তারপরে। তো ১ বছরে আমরা তাহলে কি করলাম? আলোচনার শুরুতেই আমি গত বছর যে পৃথিবী কাঁপানো জুলাই আন্দোলন হয়েছিল তাতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, যারা অংশ নিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনি যে কথাটা বলেছেন, সেই কথাগুলো তো আসলে সব জায়গাতেই আলোচনার একটা বিষয়। এখন এই বিষয়টা কেন আসছে এরকম করে? কেন বলা হচ্ছে যে এখনো সংস্কারের সময় এখনো সে মানে হয়নি বা আরো সময় দরকার, তারপরে নির্বাচন হবে? আচ্ছা, এগুলো তো মানে আমি বুঝি না যে আমাদের যারা রাজনীতি করেন সেই রাজনৈতিক দলগুলো, সেগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হোক বা অন্যান্য রাজনৈতিক দল হোক, তারা কি বোঝেন না যে কোনো দেশে এরকম একটা মানে স্বৈরাচারের পতনের পর, এরকম একটা কঠোর একনায়কের পতনের পর যে ধৈর্য ধারণ করতে হয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়, সকলকে সহনশীল হতে হয়। আপনি কি লক্ষ্য করেছেন গত একটি বছর কি হয়েছে? সেই ৫ই আগস্টের পর থেকে এমন অবস্থা শুরু করলো, আমি তখন তো ঢাকায় ছিলাম, হুম, যে মানে আপনার চতুর্দিকে ৪ দিন দেশে সরকার ছিল না। ৮ তারিখ পর্যন্ত দেশে সরকার ছিল না। আপনার পাগলপাড়া অবস্থা করে ফেললো চতুর্দিক দিয়ে, শুধু দাবি দাবি দাবি, কে কত কত দাবি আছে। আমি আমার মানে আমি তো সাংবাদিক, আমি ডিফেন্স জার্নালের সম্পাদক, দৈনিক পত্রিকাতেও কাজ করেছি। আমি ৫ তারিখের পর থেকে দেখলাম যে ১৫, ১৬, ১৭ বছর যাদেরকে আমরা ফেসবুকে পর্যন্ত দেখিনি, যারা একটি কমেন্ট পর্যন্ত করতে ভয় পেত, পোস্ট দেওয়া তো দূরের কথা, তারা এসে এমন ভাবে লাফিয়ে পড়লো যেন তারাই সবকিছু। তাদের এটা করতে হবে, তাদের এইভাবে দেশ চালাতে হবে। তাদের কেউ তত্ত্ব নিয়ে আসলেন কি ভারত ভেঙে দিতে হবে, এই সময় বাংলা সালতানাত কায়েম করো। কেউ রাস্তায় নেমে গেলেন খিলাফা কায়েম করো। এই কেউ আরম্ভ করলেন যে তাদের এই দাবি আছে, ও তাদের এতদিন বাস্তবায়ন করা হয়নি, তারা নির্যাতিত ছিলেন, তাদের সমস্ত দাবি পূরণ করতে হবে। প্রশাসনিক কর্মকর্তারা এইগুলো সমস্ত তারা মাঠে নামলেন, তারা এমন একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলেন যে তারাই একেবারে এতদিন ধরে মানে স্বৈরাচারের বিরুদ্ধে কত কিছু করেছেন। তারা ঘরে বসে বসে স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছেন, তারপরে জিন এসে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দিয়ে গেছে এবং তাদের সেগুলো ছিল পালা জিন। তো এই ধরনের কথাবার্তা তো আপনিও লক্ষ্য করেছেন। এবং যারা এই যে যেমন ধরেন, আমি আমার কথাই বলি, হুম, আমার আমার সাংবাদিক বন্ধুদের কথা বলি। আপনি তো লন্ডনে থাকেন, আপনার ভাইও একজন সাংবাদিক, উনি আমার কলিগ ছিলেন একসময় ১৯৯৬ সালে। উনি কি কারণে দেশ ত্যাগ করেছিলেন? তারপরে এরকম অনেক সাংবাদিক, এই যে অলিউল্লাহ নোমান, মাহবুব, তারপরে আরো অনেকেই আছে, আমি লন্ডনে গেলে তাদের সাথে দেখা হতো। তারা যান হাতে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আমার আমার সাথে কাজ করতেন মুনির হায়দার, তারপরে এই যে আরো অনেকেই, তারা নিউ ইয়র্কে পালিয়ে এসেছিলেন, কোনোভাবে পালিয়ে চলে আসতে পেরেছিলেন। মাসুদুল হাসান রনি আছেন কানাডায়, ২১শে টিভিতে ছিলেন, তিনি পালিয়ে চলে গিয়েছিলেন কানাডায়। এরা তো কেউ এরকম করে এদের, এবং আমি নিজে, আমি ৯.৫ বছর সেনানিবাসে মানে অবাঞ্ছিত ছিলাম, মানে পার্সোনা নন গ্রাটা ছিলাম, আমি ঢুকতে পারিনি, আমি আমার চিকিৎসা পাইনি।
আমি হুম, এমনকি আমার আমার অফিস শিফট করে আমার বাসা যেই বাড়িতে ছিল, আমি বলে কয়ে সেই একই বিল্ডিং এর আমার বাসার উপরের তলা আমি ভাড়া নিয়ে আমার অফিস স্থাপন করতেছিল, যাতে আমাকে বাইরে যেতে না হয়। হুম, এতে এগুলোর নির্যাতন তো মানুষকে সত্যি, এবং তারপরে আমরা কেউ কিন্তু কথা বলতে মানে দ্বিধা করিনি, লিখতে দ্বিধা করিনি, আমরা লিখেছি, এগুলো তথ্য প্রমাণ আছে, আমরা কলাম লিখেছি, আমরা ঝুঁকি কথা ঝুঁকি বলেছি টেলিভিশনে, আমরা ঝুঁকি আপনাদের সাথে, হ্যাঁ, কথা বলেছি। কিন্তু এই যে আমরা দেখলাম যে যারা কোনো কথা বলেনি, একটা শব্দ করেনি, যারা ব্যবসা বাণিজ্য ঠিকই করেছে, চাকরিও করেছে, ভালো ভালো জায়গায় থেকেছে, তাদেরকে দেখলাম লাফ দিয়ে এসে যেন মানে কেউ কিছু না, এরাই এই যে ছাত্ররা এইভাবে জীবন দিল। আমি এই মার্চ মাসে আহ, 2 মাসের জন্য আমি বাংলাদেশে গিয়েছিলাম। আমি বেশ কয়েকটা জেলা শহরে সফর করেছি, সেখানে এই যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলে চোখ দিয়ে পানি পড়েছে। কিন্তু আমি তাদেরকে দেখেছি যে এই আহত ছেলে মেয়েগুলোকে এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা নিজের পয়সায়, তারা নিম্নবিত্ত পরিবারের অনেকের সন্তান, তারা নিজের পয়সায় চিকিৎসা করছে, কেউ তাদের পাশে দাঁড়ায়নি। তো এগুলো তো কেউ লক্ষ্য করেনি। আগে হুম, উচিত ছিল কি, যে এই আন্দোলনটা হওয়ার পরে, যে এই যে এত বড় কিছু হলো একটা দেশে, সেই দেশটার এইগুলার জিনিসগুলোকে আগে, এই যে যুবক তরুণরা, এই মেয়েরা যে রাস্তার মধ্যে নামলো, তারা জীবন দিল, আহত হলো, তাদের ব্যাপারগুলো দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পরিবারকে স্টেবল করা, তাদের লেখাপড়া, তাদের জীবন ধারণের ব্যবস্থা করা, এগুলো তো আগে করা দরকার ছিল। আপনি আমাকে বলেন যে কোন রাজনৈতিক দলটি এগুলো ঠিক মতো করেছে? আপনি আপনি আমাকে বলেন যে বাংলাদেশে যে ডক্টর ইউনূসের সরকার এসছেন, তারাও এটা ঠিক মতো করেছেন কিনা? তার যারা উপদেষ্টা আছেন, এক একজন খয়ের কাজে পাশে জুটেছেন, তারা প্রতিদিন এক একটা কি ব্রাইট আইডিয়া, আমরা আর্মিতে বলি ব্রাইট আইডিয়া নিয়ে এসে হাজির হচ্ছেন। কি করবেন? কি আমরা শুনলাম যে 26,000 কোটি টাকা নাকি কোন লোক কোন এক বাংলাদেশে বিনিয়োগ করবেন। আরে হুম, তারপরে আবার শুনি যে অমুক জায়গা থেকে এত কিছু আসতেছে। একজন বলে বসলেন মিডিয়াতে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিয়ে যাচ্ছেন। হুম, হ্যাঁ, মানে কি সব আরম্ভ করেছেন আপনি চিন্তা করেন। হুম, তারপরে মানে এমন জিনিস করছেন যে মানে মানে স্বর্গরাজ্য বানিয়ে ফেলবেন, এই করবেন সেই করবেন কথার মধ্যে। আচ্ছা, হুম, হচ্ছে এরপরে আপনি আরেকটা কথা এসছে, আপনি দেখেন যে মব জাস্টিস নামে কেউ বলছেন যে না, এগুলো হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। হ্যাঁ, আমরা হুম, বলতেই পারি ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু আমাদের কি সহনশীল হওয়া উচিত ছিল না? মানুষ আমাদের দেশের নিরাপত্তাটাকে চিন্তা করে, আমাদের দেশের ভবিষ্যৎটাকে চিন্তা করে, যে আমরা একটা ছোট দেশ, আমাদের 3 পাশে ভারত বেষ্টিত, এই ভারত গত 17 বছর খেয়ে হুম, না খেয়ে তাদের সকল শক্তি কাজে লাগিয়ে সারা দুনিয়াতে অপপ্রচার করে বাংলাদেশে হাসিনার মতো একটা স্বৈরাচারকে মানে ক্ষমতায় রেখেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু এই বাচ্চাগুলোকে, তাই হাসিনাকে সরাতে হয়েছে। সেটা লক্ষ্য না করে কি করলেন আপনি, এমন এমন কাজ করা শুরু করলেন বিভিন্ন জায়গা দিয়ে, বিদেশেও বসে ইউটিউবের মাধ্যমে উস্কানি দিয়ে মানুষের এই তরুণ যুবকদেরকে মানে মাথার মধ্যে হাইপ তৈরি করে, জজবা তৈরি করে, আপনার হুজুগ তৈরি করে, আবেগ তৈরি করে, যে আপনি সেই কার্ডগুলো আপনি ভারতের হাতেই তুলে দিচ্ছেন। মানে ভারত এতদিন যেই কথাগুলো পৃথিবীকে বলতো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্যের দেশগুলোকে বলতো যে দেখো বাংলাদেশে এই যে জঙ্গিরা আছে, বাংলাদেশে মৌলবাদ আছে, বাংলাদেশের লোকজন এই ভারতকে খেয়ে ফেলতে চায়, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এই কার্ডগুলোই তো আমরা তুলে দিচ্ছি ওদের হাতে, এমন এমন হুম। কথা বলে যে আমরা করেছি গত নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটার পর একটা, এখনো সেগুলা করছি। এখন আসেন যে এই যে নির্বাচন নিয়ে কথাটা, আচ্ছা নির্বাচন ছাড়া, আচ্ছা, আমি এখানে একটু মবের কথা বলে নেই। ক্ষোভের বহিঃপ্রকাশ বলে আমরা যেটাকে মবকে স্বীকৃতি দিচ্ছি। কিন্তু সেই মব তো একটা সংস্কৃতিতে পরিণত হয়ে যাচ্ছে। সেই মব থেকে আসলে যারা স্বীকৃতি দিচ্ছে তারা রেহাই পাবে কিনা ভবিষ্যতে? অবশ্যই, অবশ্যই। আপনি দেখেন মানে আমরা মানে মানুষের ক্ষোভ তো হচ্ছে একটা জিনিস, হুম, সেটা তো আপনার এই যে আন্দোলনের সময় আমরা দেখেছি, যে আপনি 5 আগস্টে দেখেছেন গত বছর যে কিভাবে গণভবনে মানুষজন গিয়ে হামলে পড়েছে বিভিন্ন জায়গায়, মানে এই যে আপনার মানে তরুণ যুবকরা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমি তো ঢাকায় থাকতাম, আমার বাসা ছিল ঠিক বনানী থানার পাশের বাসাটা ছিল আমার, হুম, আমি সেই বাসায় থাকতাম। তো আমি তো দেখেছি মানুষজন কি করেছে, সেগুলো তো আপনি মব বলতে পারেন না, সেগুলো হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু হুম, ধরেন এই যে কালকে না পরশুদিনও আমি মিডিয়াতে দেখলাম যে মানে কি সন্দেহের বশত
কি চুরি করেছে না কি করেছে, তার জন্য মাদক নাকি ব্যবসা করে কুমিল্লাতে, পিটিয়ে মেরে ফেলেছে। আপনি নিজেরাই খোদা হয়ে দাঁড়াচ্ছে আপনি। তারপরে একটা সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস কি, আমি আমার 34 বছরের সাংবাদিকতা জীবনে আমি যা দেখিনি আমি তা এখন দেখছি, এবং এই কারণে আমি লেখালেখি বন্ধ করে দিয়েছি, আমি লিখতে চাচ্ছি না। এবং আমারই ধরেন সহকর্মী, এই যে রনি, যার নাম কথা বললাম, কানাডা, উনি 21 টিভিতে ছিলেন, খুব ভালো একজন সাংবাদিক। উনি একটি ইউটিউব চ্যানেল চালাতেন এবং সেখানে খুব বুদ্ধিবৃত্তিক এবং মানে খুব ভালো সুন্দর মানে আলোচনাগুলো করতেন, ভালো ভালো আলোচকদেরকে নিয়ে এসে। উনি নিজে রাগ করে বলেছেন যে আমি আর এগুলো করব না, আমি আজ থেকে এগুলো ছেড়ে দিচ্ছি। কেন? আপনি সোশ্যাল মিডিয়াতে যান, আপনি এই যে অকথ্য একটা শ্রেণী তৈরি হয়েছে, বিশেষ করে আমি সরাসরি বলি, আমি দৈনিক ইনক্লাবে চাকরি করেছি 1999 থেকে 2005 পর্যন্ত, সুতরাং আমি বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে চিনি। হ্যাঁ, তারাও আমাকে চেনে। আমি কখনো দেখিনি আগে যখন ছিল এই যে মৌলানা মহিউদ্দিন খান ছিলেন, মৌলানা ফজলুল হক আমিনী ছিলেন, আমি মৌলানা ফজলুল হক আমিনীর সাথে 18 দিন একটা গ্রুপের সাথে আমি বিদেশ সফর করেছি। অত্যন্ত ভালো একজন জ্ঞানী মানুষ ছিলেন, সহনশীল মানুষ ছিলেন তারা। কিন্তু এখন যারা আছেন তারা কি, আমি তাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারি, কারণ আমাদের প্রশ্ন করার অধিকার আছে। তারা তাদের যে তরুণ যুবক শ্রেণী, তাদেরকে তারা এই যে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনার স্পন্সর করে এমন ভাবে এক একটা বেনামে ঠিকানা হাজার হাজার আপনার আইডি তৈরি করেছেন, তৈরি করে যারাই একটুখানি অন্যভাবে একটু কথা বলতে চান, একটু মানে আঞ্চলিক বা আন্তর্জাতিক বিষয়গুলোকে ব্যাখ্যা করতে চান, যারা দুনিয়াকে জানেন, তাদেরকে তুই তোকারি যাচ্ছে তাই বাবা মা তুলে গালাগালি করে। আমি একটা ছাত্র দলের একটা মেয়েকে জানি, সেই মেয়েটা অত্যন্ত লেখাপড়া জানা এবং সব সময় আন্দোলনে সে সামনে থাকতো, জেল খেটেছে, আহত হয়েছে, তার স্বামীও ছাত্র দলের একজন কর্মী ছিল এক সময়। এই মেয়েটা এবার আমাকে আমার আমার সাথে ঢাকায় দেখা, সে আমাকে বলল, দুঃখ করে প্রায় কাঁদো কাঁদো ভাবে বলল যে সে এরকম ভালো অ্যাক্টিভিজম করে, তার অনেক ফলোয়ার, 80,000-এর উপরে ফলোয়ার ফেসবুকে। সে বলল দুঃখ করে যে ভাই, আমাকে এই যে এরকম এই যে এই ছেলেপেলে গুলা বলছে যে মানে অশ্লীল ভাষা তো ব্যবহার করে বলছে যে রেপ করবে। আপনি চিন্তা করতে পারেন এগুলা কি আমাদের ইসলাম ধর্ম শিখায়? এগুলি কি আমাদের সমাজ, আমাদের বাংলাদেশের মতো সমাজ যেখানে আমরা একটা পরিবারের মধ্যে থাকি, আমরা মুরব্বীদের নিয়ন্ত্রণে থাকি, মুরব্বীরা আমাদেরকে দেখাশোনা করেন, বাবা মা আমাদের সাথে একসাথে থাকেন, সেখানে কি এগুলি শিখায়? আমি আমি নিজে আমি ধরেন এই যে কিছু বিষয় নিয়ে আমি মাঝে মাঝে ফেসবুক বা দৈনিক পত্রিকায় খুব লিখি, খুব কম লিখি আমি এখন। আমি এই গত মার্চ মাসে মনে হয় কি ফেব্রুয়ারিতে এরকম আমি একটা এরকম কিছু লিখেছিলাম। সেইখানে আমি আবুল মনসুর আহমেদের বাংলাদেশের কালচার বইটার কিছু উদ্ধৃতি তুলে বাংলাদেশের কালচারটা কি এগুলো নিয়ে লিখেছি। এখন এইসব ছেলে পেলে লেখাপড়া করবে না সেটার দায় আমার না। সেখানে একটা ছেলে মাদ্রাসা পড়ো, একটা ছেলে এসে বললো, এই তুই তো ইন্টার পাস, তুই কি জানোস, তুই কথা বলস কেন? আমি দিয়ে দেখলাম আমি ইন্টারমিডিয়েট পাস না, আমি এমবিএ করা, সেটা বড় ব্যাপার না, যেহেতু আমি আর্মিতে ছিলাম ও বলছি ইন্টারমিডিয়েট পাস। এরা জানেও না যে প্রতিটা মিলিটারি অফিসারকে বিএ পাস করে চিটাগাং ইউনিভার্সিটির আন্ডারে, এবং আমি আর্টস থেকে মিলিটারি একাডেমিতে চিটাগাং ইউনিভার্সিটিতে প্রথম হয়েছি, সেগুলোও বড় ব্যাপার না। আমি গিয়ে ওর প্রোফাইলে দেখলাম 23 বছরের একটা ছেলে মাদ্রাসায় পড়ে। আপনি চিন্তা করেন যে এগুলো কি আপনার মাদ্রাসায় সম্পর্কে শিখায়? হয়তো কিছুই জানে না, কিছুই জানে না আপনার কিছু আমি যেখানে মানে আমাদেরকে আমাকে নিজেকে তৈরি করতে 34-35 বছর আমাকে কাজ করতে হয়েছে, আমাকে হাটে মাঠে কাজ করতে হয়েছে, আমাকে আমি বাংলাদেশের প্রতিরক্ষা সাংবাদিকতা তৈরি করেছি, আমি বই লিখেছি জাতীয় নিরাপত্তা নিয়ে, ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে, সুতরাং আমাকে এগুলো কাজ করতে হয়েছে। না, সে জানেও না যে আমি কে, আমাকে এসে বলছে তুই, আর তুই বলবে কেন? সে 23 বছরের একটা ছেলে, আমার বয়স 60। আপনি বলেন যে এগুলো শুধু একটা না, আমি এগুলো নিয়ে আমি ধর্মীয় রাজনৈতিক দলের দুই একজন মানে নেতার সাথেও আমি কথা বলেছি যে ভাই আপনাদের ছেলেপেলেরা এরকম করছে কেন, এগুলো করছে কেন? এরা তো আপনি দেখবেন যে এরা দুদিন পরে এসে বেগম জিয়ার বিরুদ্ধে অশ্লীল কথা বলবে, আমি এরা আমি যা একটা খুশি জিনিস তাই শেয়ার করবে। করতে চাই যে আমি এই যে 4 বছর ধরে যে আমি টক শো করছি, 99% থাকতো যে মানে আমরা যেটাতে কথা বলি সেটার সাপোর্টে। কিন্তু এখন দেখি 99% উল্টা, মানে বকাবকি। আপনি অশ্লীল, আপনি যেটা বলেছেন, মানে একটা মেয়েকে যেভাবে বলে না, সেরকম অশ্লীল কথাবার্তা। তো আমি আসলে অবাক হয়ে গেছি যে আমার সেই ফলোয়াররা তো আগের ফলোয়ার আছে নাকি নতুন ফলোয়ার, কারা এগুলো করছে? আগের ফলোয়াররা তো আমাকে রেসপেক্ট করতো। এগুলো একই, শোনেন এগুলো হয়েছে কি, এগুলা ছিল
আপনি এদের চোখের দিকে তাকাবেন, একদম মানে ঘৃণা, হিংস্রতা, এদের চোখের মধ্য থেকে আগুন বেরোচ্ছে। এবং এদেরকে উস্কে দিচ্ছে কতগুলো লোক। আমি আরো প্রেসাইজলি বলবো, দেশের বাইরে থেকে কতগুলো লোক এদেরকে উস্কে দিচ্ছে। আজব আজগুবি, একবার ওই ছেলে পেলেগুলো চিন্তা করছে না যে এই লোকগুলো যেই কথাগুলো বলছে, এ পর্যন্ত যা বলেছে তার একটাও ফলেছে কিনা, একটাও হুম, সত্য হয়েছে কিনা? হয়তো নাই। তাহলে এই লোকগুলা যে আমাকে এ ধরনের উস্কানি দিচ্ছে, যে এতে লাভটা কি হচ্ছে? আপনি আপনি অবাক হবেন শুনে। আমি আমার সোর্স থেকে খবর পাই, এই যে প্রায় মানে যেগুলো জায়গা থেকে পাই, বিভিন্ন জায়গা থেকে, দেখেন মালয়েশিয়াতে 36 জন জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশ। হুম, আপনি আগে, এবং মালয়েশিয়ান সরকার এদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছেন বাকিগুলো, এবং এদেরকে কি করবে বাংলাদেশ সরকার? আমাদের এই ছেলেপেলেগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? আচ্ছা, হুম, আরো বলি, বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাচ্ছে, সেখান থেকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, তেহরিকি তালেবান পাকিস্তানে যোগ দিয়ে। এবং আপনার যদি স্মরণ থাকে যে গত মে মাসে যেদিন পাকিস্তান বা ভারত যুদ্ধ ছিল, পাকিস্তান হুম, ভারতকে আক্রমণ করলো এবং যেখানে ভারত পিছিয়ে গেল, তখন হুম, কি পুরো মুসলিম বিশ্ব তারা তাকিয়েছিল পাকিস্তানের দিকে, যে পাকিস্তান একটা ছোট রাষ্ট্র, তারা কিভাবে যুদ্ধ করে দেখি। আমরাও সবাই, আমি তখন ট্রেনের মধ্যে বসে বাংলাদেশে ভ্রমণ করছিলাম, আমি দৈনিক যুগান্তরের প্রথম পাতার জন্য মন্তব্য প্রতিবেদন লিখছি ট্রেনের মধ্যে বসে। হুম, সেই সময় আমরা ওয়ার্ল্ড মিডিয়াতে খবর আসলো কি, যে তেহরিকি তালেবান পাকিস্তান ওই আফগানিস্তান বর্ডার থেকে পেশোয়ারের ওদিক দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ হুম, করেছে। চিন্তা করেন। এবং সেই মানে তারা কি, তারা বলে ইসলাম কায়েম করবে। মানে যেখানে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, তারা যুদ্ধ করছে, সেখানে তাদেরকে আক্রমণ করছে একই সাথে আফগানিস্তান থেকে। এবং হুম, সেখানে একজন বাংলাদেশি আপনি পাকিস্তান আর্মির হাতে মারা গেছেন, 54 জন মারা গেছিলেন। এই টিটিপি সদস্য, তার মধ্যে পাওয়া গেছে একজন বাংলাদেশি, তার এনআইডি পাওয়া গেছে, সে সাভারের একটা ছেলে। এবং হুম, সেইগুলোকে তদন্ত করে পাকিস্তান সরকারও আরো বের করেছে যে ওইখান থেকে, বাংলাদেশ থেকে কিভাবে এরকম গিয়ে ওইখানে নেটওয়ার্কিং তৈরি করছে। এই যে যারা মালয়েশিয়াতে গেছে, এরা ওই একই নেটওয়ার্কিং এ। এরা যে কি আজগুবি স্বপ্ন দেখছে, এদেরকে কারা দেখাচ্ছে, এরা একবার চিন্তা করছে না। আপনি বাংলাদেশে যেটা উচিত ছিল আমাদের সবাই, আল্লাহ আমাদেরকে একটা বড় ধরনের সুযোগ দিয়েছেন, এরকম সুযোগ শতাব্দীতেও আল্লাহ তালা একটা দেশকে দেন না। হ্যাঁ, আমি তো মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিলাম, আমি দেখেছি, আমার বয়স 6 বছর ছিল। আমরা মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী দেশ দেখেছি, কি নৈরাজ্য, কি ধরনের অপশাসন, সেগুলো দেখেছি। শেখ মুজিবের মৃত্যু দেখেছি, জেনারেল জিয়ার সময় 22টা সামরিক অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, এই যে জাসদ, তারপরে আপনার গণপরিষদ, এরা যে মিলে 22টা অভ্যুত্থান বাংলাদেশ সেনাবাহিনীতে করেছে, তছনছ করে দিয়েছে, যার জন্য পরে জেনারেল জিয়াও নিহত হয়েছেন। এগুলো তো আমাদের দেশের মানুষের জানা দরকার। আমাদের দেশে এরা এখন কি করলো দেখেন, আমাদের সেনাবাহিনীর মধ্যে মানে ইয়েতেও তারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলো। আপনি এই যে প্রেস ক্লাবের মধ্যে সৈনিক নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছে, কারা বসিয়ে দিচ্ছে? যে চাকরিচ্যুত সৈনিক, যে সৈনিক আপনার অন্য একজন সৈনিকের স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য চাকরি হারিয়েছেন, ডিসিপ্লিনারি কেসে চাকরি হারিয়েছেন, তাদেরকে এনে বসিয়ে দিচ্ছেন। হুম, আপনি হুম, তারপরে এই কি বাংলাদেশে হিজবুত তাহরির নামছে, এমনকি একটি আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন, হ্যাঁ সম্ভবত দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেখানে বসে যাচ্ছেন যে আপনার হিজবুত তাহরির। এগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। এখন হুম, আসেন আপনার অন্য প্রশ্নে, যে বাংলাদেশে তাহলে বর্তমান সরকার তাহলে কি করছে? হুম, ডক্টর ইউনূস তো একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আওয়ামী লীগ ছাড়া। হ্যাঁ, অন্য সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, এবং আমরা আশা করেছিলাম যে তিনি এক শক্ত হাতে যে দেশটা চালাবেন। তার কারণ এইরকম আল্লাহ প্রদত্ত সুযোগ অনেক পৃথিবীতে খুব কম লোকই পান, কিন্তু তার হুম, আশেপাশে এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, ওই যে আমি বললাম খয়ের খা, হুম, আপনি তারা আছেন চার্মে, যেন একটা ক্লাব চালাচ্ছেন, এনজিও চালাচ্ছেন। আপনি হুম, সংস্কারের কথা বলছেন, আপনি আমাকে দেখান গত 1 বছরে কি সংস্কার হয়েছে। এই যে আওয়ামী লীগের যে অপরাধ করেছে, যত কিছু আছে, প্রশাসনের মধ্যে কয়জনকে আপনি আপনি মানে ধরতে পেরেছেন বা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছেন? আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো করে কয়জনকে কত মানে আপনার শাস্তি দিতে পেরেছেন? আপনি কয়টা ব্যাংক চোরকে ধরতে পেরেছেন? পারেননি। আপনি তারপরে এই যে পুলিশ প্রশাসনের সংস্কার আপনি এমন ধীর গতিতে করছেন। আপনি বলতে গেলে হাইওয়ে পুলিশ নাই, ঢাকায় পুলিশের নিয়ন্ত্রণ নাই। আপনি ঢাকা শহরে গেলে, আপনি হয়তো গিয়েছিলেন, বলেছেন আমাকে ডিসেম্বরে, আমি হুম, মার্চে গিয়েছি, আপনার নৈরাজ্যের চরম অবস্থা। ব্যাটারি চালিত রিক্সা, রাস্তার মধ্যে হকার,
যার যা খুশি করছে। আমি নিজের চোখের সামনে দেখেছি, উল্টা পথ দিয়ে এসে গাড়ির মধ্যে লাগিয়ে দিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। পুলিশ ওখানে একটা দাঁড়ানো ছিল, পুলিশের কোনো কথা শোনে না, পুলিশকে উল্টা মারতে যায়, কোনো কিছু নাই, কোনো কিছু করছে না। গুলশান বনানীর এই অবস্থা, তাহলে বাংলাদেশের অন্য জায়গার কি অবস্থা সভাপতি বোঝা যায়। তো সেখানে কি আপনি তো আমরা এই যে যখন গত বছরের বিপ্লবের পর কি বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল যে পুলিশের যে যারা চাকরি থেকে চলে গেছে বা যারা অপকর্ম করেছে পালিয়ে গেছে, ওকে ফরগেট ইট, হুম আপনারা বিচার করতে পারলে করেন, না করতে পারলে আস্তে আস্তে করেন, কিন্তু পুলিশকে তো লাগবে। তখন বলা হয়েছিল যে দ্রুত নিয়োগ দিয়ে তারা পুলিশের ট্রেনিং দিতে কনস্টেবলের কয়দিন লাগে, 2 মাস থেকে 3 মাস, তার বেশি লাগে হুম না। জেনারেল জিয়াউর রহমান যখন মানে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের আপনার এরকম পুলিশ বলেন সেনাবাহিনী কিছুই বলতে গেলে বেশি ছিল না। সেনাবাহিনী যখন উনি 1 ডিভিশন থেকে 5 ডিভিশন তৈরি করেন, তখন অফিসারদেরকে শর্ট কমিশন দিলেন, 6 মাসের ট্রেনিং দিয়ে, 2 বছরের জায়গায় 6 মাসের ট্রেনিং দিয়ে অফিসার বানিয়ে আপনার হুম নিয়োগ দিলেন। আপনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন করলেন, এপিপিএন গঠন করলেন, শর্ট ট্রেনিং দিয়ে। তারপরে উনি কি করেছিলেন, যে সেনাবাহিনীর অনেক অফিসার তারপরে যারা রিটায়ার্ড ছিল তাদেরকে পুলিশে নিয়োগ দিলেন, তাদেরকে আনসারে নিয়োগ দিলেন। নিয়োগ দিয়ে তাড়াতাড়ি করে এদেরকে বাড়িয়ে দিলেন, আইন শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়, নিরাপত্তা রক্ষা করা যায়। এই সরকার গত 1 বছরে এরকম কিচ্ছু করে নাই। বলা হয়েছিল যে মানে সামরিক বাহিনীর অনেক অবসরপ্রাপ্ত অফিসার আছেন, পুলিশের অনেক অবসরপ্রাপ্ত অফিসার আছেন, যেসব অফিসাররা আওয়ামী লীগ আমলে চাকরি হারিয়েছেন রাজনৈতিক কারণে, তাদেরকে হুম দ্রুত নিয়োগ দিয়ে মানে ট্রেনিং দিয়ে আপনার নিরপেক্ষভাবে মানে ছেলে পেলে নিয়ে, যুবকদেরকে নিয়ে পুলিশ দাঁড় করায় দেওয়া যেত। এগুলো করেনি, হুম এগুলি করেনি। পুলিশের সংখ্যা অনেক কম আমি এখন। দেখেছি শুধু পোশাক পরিবর্তন করেছে হ্যাঁ, পুলিশের। এগুলি ওই যে বললাম না যে হাইপ তৈরি করে, এক একটা চটকদার ইস্যু তৈরি করে। যেমন একজনকে নিয়ে এসে কি বিনিয়োগের কথা বলছে। আমি ক্যাডেট কলেজের ছাত্র, ক্যাডেট কলেজের ছাত্ররা বা আর্মিতে যারা যায় তারা সুন্দর করে পোশাক টোশাক পরতে পারে, টাই টাই পরতে পারে, কাঁটা চামচ দিয়ে খেতে পারে, খুব সুন্দর প্রেজেন্টেশন দিতে পারে, আমাদেরকে এগুলো শেখানো হয়। আপনি হুম দিলেন, খুব ভালো কথা, আপনি তো লন্ডনে বসে থাকেন, বলেন এত সহজ? আপনি যে বিনিয়োগ করবেন, ঢাকা শহরের মধ্যে একটা বিনিয়োগকারী গেলে আপনার বেসিক সিস্টেম ঠিক নেই, ও বেটা পালায়ে চলে আসবে ওখান থেকে, যে বাবার এটা কোন শহরে আসলাম আমি। হ্যাঁ, আপনি এখন দেখেন ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, আপনার করোনাতে মানুষ মারা যাচ্ছে, কোনো ব্যবস্থা নাই। আপনি সংস্কারের বাকি কথাগুলা ধরেন, আপনি একটা জায়গায় দেখান। আচ্ছা, রাজনৈতিক সংস্কারের কথা ধরেন, আপনি বলছেন সংবিধান পরিবর্তন করবেন, এটা তো আপনার ওই ফেসবুকে বলে সংবিধান পরিবর্তন হয় না, বা ওই যে মিটিং এর পর মিটিং করে সংবিধান সংবিধান আপনার সবার সাথে কথা বলছেন, ভালো কথা, এক একজন এক এক আইডিয়া দিবে। বিএনপির আইডিয়ার সাথে তো জামাতের আইডিয়া মিলবে না। হুম বিএনপি তো বলবে না আল্লাহর শাসন, আইন চাই, সৎলোকের শাসন চাই। জামাত বলবে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এগুলো তো কেউ আশা করে না। কিন্তু একটা জায়গায় আসবে, জামাতের 5টা পয়েন্ট নিবে, বিএনপির 7টা পয়েন্ট নিবে, গণ অধিকার পরিষদের এই কটা পয়েন্ট নিবে, এনসিপির এই কটা পয়েন্ট নিবে, নিয়ে একটি মধ্য জায়গায় আসবে, মধ্যম জায়গায় আসবে। তারপরে একটা একটা আউটলাইন দিবে। কিন্তু সেই সংবিধানটাকে আপনার মানে আপনাকে রেটিফাই করবে কে? সংসদ তো রেটিফাই করতে হবে। আপনি হুম মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের সংবিধান মানে মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিব যখন ক্ষমতা নিয়েছিলেন তিনি কিন্তু পাকিস্তানের ওই যে কাঠামোটা ছিল তার মধ্যেই আপনার মানে সাংবিধানিক যে কাঠামো ছিল তার মধ্যে তো উনি ক্ষমতা নিয়েছিলেন। তারপরে তো 72-এর সংবিধান দেওয়ার পরে এটা সংসদে পাশ করতে হয়েছে নির্বাচনের পরে। নাকি আপনি বললেন আর সংবিধান আপনি আজকে বানায় দিলেন? এগুলা যে মানুষকে বলছে, এই সমস্ত কথাবার্তা যে কিছু ধর্মীয় দল বলছে, এরা বলছে, এরা কি নিজেরা জানে না? আপনার এই যে এনাদেরকে আমি বলি যে এক সময় তত্ত্বাবধায়ক সরকারের নাম, আন্দোলনের নাম করে 1994 সাল থেকে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে কে? এরা। আওয়ামী লীগের সাথে গিয়ে কি এক একজনের ভাব। আমি তখন রিপোর্টার, আমাদের দৌড়তে দৌড়তে জান শেষ। আপনার ভাইও তখন আমার সাথে ছিলেন এক পত্রিকায়। হুম হ্যাঁ, হুম লিটন ভাই। তো আমরা আমরা তখন দেখিনি যে কি করে কি অবস্থা তৈরি করে। এখন আবার ওনারা কি আর একটা আইডিয়া নিয়ে আসছেন, এক একবার ওনারা এক একটা আইডিয়া নিয়ে আসেন যেগুলোর সাথে রাষ্ট্রবিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। এখন নিয়ে আসছেন পিআর আইডিয়া। পিআর আইডিয়া। হুম হ্যাঁ, আপনি বলেন, পিআর আইডিয়া এই সমস্ত আর এখন ফালতু বলতেছে যে কিসের নির্বাচন, কিভাবে হবে, কি ওই যে তার এদের মাথার মধ্যে একটা ঢুকেছে। আপনি যদি ফেসবুক লক্ষ্য করেন, সোশ্যাল মিডিয়া লক্ষ্য করেন, যে এদের যে যে আমি আগে যে কথাগুলো বললাম যে সমন্বিত প্রচারণা, এই হুম যে হাজার হাজার আপনার আইডি তৈরি করা, দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্লগ তৈরি করে প্রচারণা করা, আপনি লক্ষ্য করবেন যে কোনো সেন্সেবল মানুষ আপনি কথা বলতে গেলে বা এদের বিরোধিতা করলে করবে কি, হাজার হাজার রিপোর্ট করবে আইডিতে।
তারপরে হুম। বিভিন্ন দিক থেকে অ্যাটাক করবে, মানে তার লাইফ হেল করে দিবে। এগুলো ইসলাম বলে? আমাকে বলুক কেউ, কোরআন শরীফে এগুলি কোথাও আছে? হাদিসে কোথাও আছে? আমাদেরকে কি শিখানো হয় তার উল্টো এরা করছে। তো এখন বলছে নির্বাচন হবে না, কারণ এরা এদের মাথার মধ্যে ঢুকেছে যে বিএনপি কে যদি, বিএনপি বা এই ধরনের দলগুলাকে যদি তারা দিনকে দিন আপনার দুর্বল করতে পারে। এখন বিএনপি তো রেজিমেন্টেড কোনো পার্টি না, জামাত ইসলাম রেজিমেন্টেড পার্টি, ধর্মীয় দলগুলা রেজিমেন্টেড পার্টি অনেকটা। বিএনপি হচ্ছে একটি উদার রাজনৈতিক দল, এখানে সকল ধরনের মত পথের লোক আছে, এখানে নাস্তিক আছে, আস্তিক আছে, চীনপন্থী আছে, আমেরিকাপন্থী আছে, এখানে কি বলে অতি ধর্মীয় লোকও আছে, বিভিন্ন ধরনের লোক আছে, নারীরা আছে, নারীদের মধ্যে কেউ বোরকা পরে কেউ বোরকা পরে না, এরকম বহু রকমের আছে। এটা একটা মিক্সচার। এটা বাংলাদেশের একটা জাতীয়তাবাদের কথা বলে। যেমন ধরেন আমাদের জোনায়েদ সাকি ভাইরা আছেন, ওনার দলরাও এরকম, মাহমুদুর রহমান মান্না ভাইদের দলরাও এরকম। এখন এই যে দলগুলা আছেন, এনারা চাবেন যে বাংলাদেশে নির্বাচনটা হোক। ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে লন্ডনে, নির্বাচনটা হওয়ার পরে তারপরে একটা সেটেলমেন্টে আসুক। এবং তারপরে তো এমনও হতে পারে যে একটা জাতীয় ঐক্যের সরকারও হতে পারে, যে কথাটাও বলা হচ্ছে যে ঠিক আছে, এখানে জামাত ইসলামের মন্ত্রীও থাকবেন, হেফাজত ইসলামের মন্ত্রীও থাকবেন, এখানে এনসিপি থেকেও মন্ত্রিত্ব থাকবেন, বিভিন্ন জায়গায় থাকবেন। তা আপনাকে তো মাথাটা ঠান্ডা করতে হবে না। ওনাদের মাথার মধ্যে ঢুকেছে যে দিস ইজ দ্য রাইট টাইম বিএনপি কে দুর্বল করা। এখন বিএনপিরও দুর্বলতা আছে, সেটা আমি পরে আসছি। এখন বিএনপি না, কে যত নির্বাচন সময় নিয়ে দিলে দুর্বল, বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্যই কি বিএনপি ঠেকাও, মানে নির্বাচন ঠেকাও মানে বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকা, এটা তো মানে অবধারিত ভাবে, এটা তো কোনো হুম। লুকাছাপা করার বিষয় তারা রাখছে না। আপনি হুম। কি জামাত ইসলাম কি সরকারের প্রশাসনের স্তরে স্তরে পদে ঢুকে যাচ্ছে না বিভিন্ন জায়গায়? ঢুকে তারা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করছে এবং না? একটা জিনিস লক্ষ্য করার মতো, আপনি যে বলছেন দেশের বাইরে কিছু লোকজন বলছে, তাদের সাথে আবার এদের কথাবার্তার পুরোটা মিল। তাহলে কি তারা ডিসকাস করে এগুলো করছে কিনা? এগুলো তো বললামই যে এটা একটা সমন্বিত ভাবে তারা আগাচ্ছে। তাদের মাথার মধ্যে ঢুকেছে যে যদি জাতীয়তাবাদকে ঠেকানো যায়, তাহলে তাদের মধ্যে এখন আসছে যে এখন ইসলাম কায়েম করা যাবে, ধর্মীয় রাজ্য কায়েম করা যাবে, ধর্মরাজ্য কায়েম করা যাবে, খেলাফা কায়েম করা যাবে। তাদের যে এই যে ইউটোপিয়ান চিন্তাগুলা, এগুলো কিন্তু শুধু বাংলাদেশেই না, আরো কয়েক জায়গায় আছে। যেমন আপনি সূক্ষ্মভাবে আরো লক্ষ্য করবেন যে এই যে আফগানিস্তান, যাকে পৃথিবীতে একমাত্র রাশিয়া ছাড়া, রিসেন্টলি রাশিয়া ছাড়া কোনো দেশ স্বীকৃতি দেয়নি, যেখানে নারীদের শিক্ষা নেওয়া নিষিদ্ধ, সেই আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন স্পন্সর করে করে, ব্লগ তৈরি করে করে প্রচারণা করা হয় আফগানিস্তান নাকি গাড়ি তৈরি করেছে, আফগানিস্তান নাকি বিমান তৈরি করতে যাচ্ছে, আফগানিস্তান এইটা করেছে ওইটা করেছে, মানে বিশাল কাজ করছে, সুতরাং আর ওইরকম একটা ইসলামিক সমাজ নেতা তো লাগবে। বলেনি একটা টক শোতে যে বাংলাদেশকে আফগান বানাবেন। হ্যাঁ, এই তো বললাম যে এগুলো একটা ইউটোপিয়ান চিন্তা। এই যে যারা আপনার ইয়েতে গিয়েছে, এই যে মালয়েশিয়া ধরা পড়েছে, যারা ওই যে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে, এরা পাকিস্তানকেও অমুসলিম রাষ্ট্র মনে করে, কাফের রাষ্ট্র মনে করে। ওদের পাকিস্তান সেনাবাহিনীকে ধ্বংস করলে যে কি হবে, এই পারমাণবিক বোমাগুলি ওদের নষ্ট হয়ে যাবে, বা পাকিস্তানের আমাদের মুসলমানদের একটা শক্তি নষ্ট হয়ে যাবে, এগুলো তারা চিন্তা করে না। তারা এর দোকানকেও অমুসলিম মনে করবে, কাফের মনে করে, এগুলোও তারা বলে। তাদের একটা স্বপ্ন আছে, ইউটোপিয়ান চিন্তা। আপনি এই ধরনের ইউটোপিয়ান চিন্তা অত্যন্ত ডেঞ্জারাস। তারা এরকম ভাবে, আপনি একটা জিনিস তারা দেখে না যে তুরস্ক তো আপনার একটা ইসলামী রাজনৈতিক দলই চালাচ্ছে, আজকে কত বছর ধরে চালাচ্ছে, এরদোগান সাহেব চালাচ্ছেন, কিন্তু তারা এটা লক্ষ্য করে না যে এরদোগান কি পরিমাণ প্রতিকূলতার মধ্য দিয়ে এসছেন। তাকে রাজনীতি করে জেল খেটে তারপরে ধীরে 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 তাকে আসতে হয়েছে, এবং তিনি তুরস্ককে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে কি করতে হয়েছে, উনি তো সমাজটাকে, ওনার যেখানে যে মানে যে যেভাবে জীবন যাপন করার করছে, উনি বাধা দিচ্ছেন না। ওখানে ট্যুরিজমের কেউ বাধা দিচ্ছেন না। উনি ঠিকই কিন্তু ওনার ইসলামী দল দিয়ে দেশটা চালাচ্ছেন। ওনার যে কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো, সেগুলো উনি কিন্তু বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছেন দুনিয়াতে, এবং একটা শক্তিতে পরিণত হয়েছেন। ওনারা এটা লক্ষ্য করেন না যে মালয়েশিয়া কি করছেন, ইন্দোনেশিয়া কি করছেন, এগুলা লক্ষ্য করে না। ওনাদের মাথার মধ্যে চেপেছে খিলাফা কায়েম। এই খিলাফা যে কি আল্লাহ পাক জানেন। হ্যাঁ, ওনারা কি এরা কি চায়। সরকারকে প্রভাবিত করছে না, সরকারকে ওনারাই চালাচ্ছে। এবং সরকার এদেরকে কিছুই বলছে না। এই যে এগুলো যে বাংলাদেশের, এই যে আপনি আপনি তো ওই যেখানে থাকেন, আমাদেরও তো থাকতে হয়, অন্যান্য জায়গায় চলাফেরা করতে হুম। হয়, দেখেন সব জায়গায় প্রশ্ন আসছে যে এরা এরা এরকম করছে কেন। আচ্ছা ভাই, আপনারা যদি, আপনাদের দাবি, ওনাদের যদি দাবি থাকে যে বাংলাদেশে ওনারা ওনাদের মতো করে সরকার চালাবেন, যেমন ধরেন জামাত ইসলামী কি নির্বাচনে অংশ নেন? এরশাদের সময় তো তারা নির্বাচনে অংশ নিয়েছে, হুম। খুবই ভালো কথা। ওনারা আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, ওনারা ভোটে আসবেন।
আজকে 20টা যে জিতবেন, এক সময় আস্তে আস্তে ওনারা রাজনীতি যদি ভালোভাবে রাজনীতি করেন, সহনশীলতার রাজনীতি করেন, ইসলামের সুমহান আদর্শটাকে সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে? আপনার তো আপনি বোরকা পরছেন কি পরেন নাই সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি কি ভাবে চললাম না চললাম সেটা নিয়েও কথা বলার প্রয়োজন নাই। ওনারা ওনাদের কথা বলে যাক। তাহলে এক সময় কি হবে? ওনারা হয়তো এক সময় 50টা আসন পাবে, তারপরে 100টা পাবে, তারপরে 150টা পাবে, এরদোগানের মতো। কিন্তু হুম। ওনারা কি করছেন আপনি দেখেন, এমন উগ্রভাবে আচরণ করছেন, বা মানে মনে হচ্ছে যেন মানে ওনারা ছাড়া আর কেউ সৎ নাই, সৎ চোর। আরে ভাই, চাঁদাবাজি তো চাঁদা। বাংলাদেশে করছে, বিএনপির ছেলেপেলেরা চাঁদাবাজি করছে, এদেরকে আবার বহিষ্কার করা হচ্ছে। বিএনপির ছেলেপেলেরা অস্থির হয়ে গেছে। বিএনপির অনেক লোকজন, আওয়ামী কিন্তু লীগের সেই সাথে তো লোকজন আমরা অভিযোগ মানে অভিযোগ কিছু কিছু যদিও ওইভাবে আসে না, তারপরে এনসিপির গুলো আসে না, কিন্তু আসে তো কিছু কিছু তো আমরা দেখি আমি বলছি যেটুকু যে আসে। আপনি বিএনপির কথা তো এরা বলছে, আমি বিএনপির কথাটাই বলছি যে হ্যাঁ, বিএনপির লোকজন করছে, বহু অভিযোগ আছে, এগুলা কোনোভাবেই অস্বীকার করার দরকার নেই, এদের ছাল চামড়া উঠিয়ে ফেলা দরকার। এবং বিএনপি অনেককে বহিষ্কারও করছে, এবং এগুলো হুম। বিএনপির কোনো উপকার হচ্ছে না, মানুষ খারাপ বলছে। কিন্তু জামাত ইসলাম, আপনি অন্য অন্য দলের লোকেরা, তারা তো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নষ্ট করছে। তারা যে এই যে এরকম করছে, এই যে এক একটা ফাইজলামি বানরামি এই ধরনের মধ্যে যাচ্ছে, তাতে কি হচ্ছে? বাংলাদেশ যে বিদেশে মানুষের কাছে বিভিন্ন পরিমণ্ডলে মানে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা তো পুরো দেশের মানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বদনাম ডেকে নিয়ে আসছে। এই যে ধরেন হেফাজতে ইসলাম আপনার পল্টন সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করে তারা নারীদের ব্যাপারে যে কথা বলেছিল, আমি যে ওই যে নারী অধিকার কমিশন, এই যে সংস্কারের কথা আবার হুম, আসলেন, হুম, আপনি আমাকে বলেন, আপনিও একজন নারী, এই সরকার কি জানে না যে বাংলাদেশ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র? বাংলাদেশের মানুষ, আবার যারা হিন্দুও আছে, তাদেরও একটা, তাদের কালচার, মুসলমানদের কালচার, বাঙালি কালচার একটা অন্যরকম। এনারা কি এটা জানে না? ওনারা কতগুলি এনজিও মেয়েদেরকে নিয়ে এসে, নারী নেত্রীদেরকে নিয়ে এসে নারী কমিশন বানালেন। সেই নারী কমিশন কতগুলো উদ্ভট, কতগুলো আইডিয়া নিয়ে আসছেন, ভালো কথা নিয়ে আসছেন, আমরা এগুলোর সমস্ত প্রতিবাদ করেছি। হুম। কিন্তু তার মানে এই না যে হেফাজতে ইসলাম ওখানে জনসমাবেশ করে আপনি ওই নারীদেরকে যে ভাষাটা বলেছিল, গালিগালাজ আমি করে। সেখানে বলতে চাই না, হুম, মানে ইংলিশে বলে হোর, এই কথাটা আপনি চিন্তা করতে পারেন? একটা মুসলমান যে ইসলামী রাজনীতি করেন, তিনি নারীদেরকে এই কথা বলবেন? হুম, আপনি সরকার একটা ব্যবস্থা নিয়েছে এদের বিরুদ্ধে, যে বলছে যে তুমি একজন নারীকে, বাংলাদেশে এই কথা সারা পৃথিবী এটা নিয়ে রিয়েক্ট করেছে, পৃথিবীর মিডিয়া রিয়েক্ট করেছে, যে বাংলাদেশে নারীদেরকে এই কথা বলা হয়, ইউ জাস্ট ক্যানট টেল ইট। আপনি এই যে আপনার এই যে এনসিপির ছেলেপেলেরা, আপনি এই ছেলেপেলেগুলা, আমি বলবো যে এদের মতো যারা মানে যারা আন্দোলন করেছে, এদের মতো দেশপ্রেমিক ছেলেপেলে, এদের মতো ডেডিকেটেড ছেলেপেলে আমরা হয়তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে পাবো না। কিন্তু এই ছেলেপেলেগুলার একটা অংশকে, ওই কতগুলো আপনার মানে কাপালিক সাধু, আমি এদেরকে বলবো কাপালিক সাধু, এরা দূরে বসে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এদেরকে বিপদগামী করছে, এদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আপনার যদি খেয়াল থাকে, বাংলাদেশ হওয়ার পরে এই যে সিরাজুল আলম খান, সে, তাকে এরকম বড় দাড়ি, বাবরি চুল, কাপালিক সাধু বলা হতো তাকে। হুম, সে মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে মেধাবী, যারা মানে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী। আমাকে মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন কয়েকদিন আগে একটা টক শো করে, আমরা বাংলা ভিশন থেকে একসাথে ফেরত যাচ্ছিলাম, তখন উনি বলেছেন যে রুশ যারা মানে আমাদের মধ্যে প্রথম হতো, সেকেন্ড হতো, এই ধরনের মানে মুক্তিযোদ্ধারা, মানে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই মেধাবী ছেলে পেলেগুলো জাসদে চলে গিয়েছিল। জাসদে যাওয়ার হুম, পরে তাদের কি কি করা হলো, আপনার যদি খেয়াল থাকে, জাসদের নাম করে এই পুরো শ্রেণীটাকে, এই ছেলেপেলেগুলোর জীবন নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং রক্ষী বাহিনীর সামনে এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং শেখ মুজিব সুযোগ পেয়েছে রক্ষী বাহিনী তৈরি করার এদের জন্য, বাস 30,000 নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে। এবং ভারত বিরোধিতার নাম করে কি হয়েছে, আপনি কর্নেল তাহেরের ভাই, আপনার এই জেনারেল জিয়া তখন আসছেন শেখ মুজিব মারা যাওয়ার পরে, তখন ওই যে ভারতীয় হাই কমিশন ছিল ধানমন্ডি 2 নম্বরে, ভারতীয় হাই কমিশনের সামনে ভারতীয় হাই কমিশনারকে ভারত এই কর্নেল তাহেরের ভাইরা গুলি করেছে। হুম, কোনোভাবে ওই ভারতীয় নিরাপত্তা কয়েকজন মারা গেছেন, কিন্তু হাই কমিশনারের কিছু হয়নি। আপনি কি চিন্তা করতে পারেন যে ভারতীয় হাই কমিশনার বা কোনো দেশের রাষ্ট্রদূত কে যদি আক্রমণ করা হয় এবং সে যদি মারা যায়, তাহলে সেই দেশ কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে, কারণ আপনি তার সার্বভৌমত্বের উপরে হাত দিয়েছেন। তো এগুলো জেনারেল জিয়াকে
আপনার হজম করতে হয়েছে। এই যে এই কাপালিক সাধু সিরাজুল আলম খান, কর্নেল তাহের, এরা ধ্বংস করে দিয়ে গেছে। তাদের চেলা ছিল ওই যে হাসানুল হক ইনু। এবং আমি লক্ষ্য করছি, যে অবাক হয়ে লক্ষ্য করছি, যে এই যে এখনকার এই যে ছেলে পেলে গুলো, যাদেরকে আমি বললাম যে এদের মতো দেশপ্রেমিক সাহসী আমরা হয়তো আর পাবো না, এই হুম এই তরুণ যুবকদেরকেও একটা অংশকে এই কাপালিক সাধু আবার তৈরি হয়েছে। এবং কাপালিক সাধুদেরকে কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয় কেউ জানে না, এরা বুঝতে পারবে না। এবং এখন যদি আমরা বলি আমাদের অভিজ্ঞতা থেকে, এরা বুঝবে না, এরা মানতে চাবে না। কেন? ওই যে ওরা আমাদেরকে বলবে, এই তুই কি জানিস? কারণ হুম ওদেরকে শিখানো মানে হয়েছে। আপনাকে ভিকটিম আপনাকে ইয়ে করবে হ্যাঁ, বলে এবং আমাদেরকে শেমিং করার গালাগালি কারণে হচ্ছে কি, আমরা কথা বলবো না, ঠিক আছে, তোমরা যা খুশি করো, যখন ধরা খাবা তোমরা জাসদের মতো মারা খেতে থাকবা। তারপরে তোমরা এরকম ছেঁড়া হবা, একসময় বার্মা অ্যাক্টের মধ্যে বাংলাদেশ পড়বে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা হবে যে এখানে এইভাবে কেন লোকজন যাচ্ছে, এমনকি এই যে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আরেকদিন শুনবেন আপনি যে ওইখানে সিরিয়ায় গেছে, ওইখানে গিয়ে গন্ডগোল করতেছে, আরেকদিন শুনবেন ইরানে গন্ডগোল করতেছে, আরেকদিন শুনবেন যে আমেরিকাতে ধরা পড়ছে। তা আপনার এরা আমাদের যতটুকু অর্জন আমাদের আছে, আমাদের ডক্টর ইউনূসেরও মান সম্মান এরা নষ্ট করে ছেড়ে দিচ্ছে। হুম আপনার ডক্টর ইউনূসের যে মর্যাদাটা আছে, আমি তো যা দেখছি, সেটাকেও নষ্ট করছে। এবং এটাকে এদের কোনো ধৈর্য কিছু নেই। এখন যে নির্বাচন নিয়ে কথা শুরু করেছে, আচ্ছা নির্বাচন না হলে ওনারা কি চায়? ওনারা কি চায় যে আরো কিসের সংস্কার? সংস্কারের যে না এই কন্টিনিউয়াস ১ বছর দিয়ে তো বোঝা গেছে যে এই সরকার কি পারবে না পারবে। তো সরকারকে আরো অবশ্যই। সময় দেওয়া হলো। তখন সরকার কি হ্যাঁ, করবে? তার মানে কি অনির্দিষ্টকাল সময় নিবেন? আপনি কি করেছেন? আপনি বলেন এই যে ডক্টর আসিফ নজরুল, উনি আইন মন্ত্রণালয়ে উনি দায়িত্বে, উনি কি মামলাগুলো এমন ভাবে দিয়েছেন, আপনি দেখেন একই আসামিকে হাজার হাজার আসামি, শত শত আসামি আপনার গিয়ে মামলা দিচ্ছে, এগুলো একটাও ধোপে টিকবে না বেশিরভাগ। আপনি কংক্রিট, মানে আপনি তো বেশি লোকরে বেশি করার দরকার নেই, ১০-১২ জন আপনার মেইন টার্গেট করে করলে হয়। আপনি কয়টা করেছে আপনি আমাকে বলেন? কি ঘোড়ার ডিমটা করেছে? হুম, কোথায় কোন ঘোড়ার ডিমটা করেছে? আপনি এই যে বাংলাদেশ রেলটাকে ঠিক করতে পারতো, বাংলাদেশের এই যে ট্রাফিক সিস্টেম, ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারতো। দে ডিডন্ট ডু ইট। তারা হুম। এগুলি করেনি। হ্যাঁ, তো কোনো কিছুই তারা করেনি। তাহলে আপনি কি বলবেন? যে গতিতে আছে এই গতিতে আপনার কি মনে হয় যে এটা কি হ্যাঁ, সম্ভব? মানে এই সরকারকে অনির্ধারিত নো। সময় যদি দেওয়া হয়, তাও কি সম্ভব যে এই সরকার একটা ভালো সংস্কার করবে যেটা সবাই বলছে বা যারা বলছে আরকি তাদের যুক্তি মতে? এভাবে চললে কোনোভাবেই আপনার এরা এদের এভাবে নিতে পারবে না। একটা ওই যে আপনার যদি খেয়াল থাকে যে গত বছর থেকে ডিসেম্বর থেকে একটা প্রচারণা, এবং যেটা পরে দেখা গেছে যে মানে বিভিন্ন টাকার পয়সা দিয়ে এই প্রচারণাগুলো সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে, সেটা হচ্ছে যে ৫ বছর ক্ষমতায় থাকতে হবে ডক্টর ইউনূসকে, আজীবন ক্ষমতায় থাকতে হবে সংস্কার না হওয়া পর্যন্ত। এবং আমাদের অনেক শিক্ষিত মানুষ আমি দেখেছি, আমার সাবেক কলিগদের মধ্যে অনেককে আমরা দেখেছি যে হুম, তারাও না, এনাকে থাকতে হবে, এই করতে হবে, সে করতে হবে, ওনারা নাকি ভারতকে খেয়ে ফেলছেন, ভারতের বিরুদ্ধে বিশাল অবস্থান নিয়েছেন। আচ্ছা, ভারত থেকে এই যে আপনার প্লেনে করে পর্যন্ত আপনার কথিত মানে বাংলাদেশি নাম পুশিং করে করছে যে লোকদেরকে পুশিং করা হচ্ছে, ফেরত হুম, পাঠানো হচ্ছে, সীমান্তে পাঠানো হচ্ছে। কোথায় কি করেছে আমাকে দেখান। আপনি আমাকে দেখান, বলা হচ্ছিল যে কি ওই যে ভারতের যে থেকে যে ভিসা ইস্যু হয় ইউরোপের, সেই ১৩ জন অ্যাম্বাসাডারকে নাকি ঢাকায় ডেকে নিয়ে এসে বলে এখন থেকে ঢাকায় ভিসা দেওয়া হবে। আমাদের একজন সমস্ত বললো এখন থেকে ঢাকায় ভিসা দেওয়া হবে। আপনি আমাকে দেখান একটা দেশ ভিসা দিচ্ছে কিনা? একটা দেশও দিচ্ছে না, সব ইন্ডিয়া থেকেই দিচ্ছে। হুম, তার হুম, কারণ ওরা জানে যে ঢাকা থেকে ভিসা দিলে এখানে প্রতারণা শুরু হয়ে যাবে, ওই যে তারপরে আর এগুলাকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সুতরাং এগুলো একটাও হয়নি। আপনি বিদেশি পুঁজি বিনিয়োগ এবং আভ্যন্তরীণ পুঁজি বিনিয়োগ গত ১৪ বছরের মধ্যে এই গত ১ বছরে ছিল সর্বনিম্ন। হ্যাঁ, এটা হতে পারে, তার কারণ আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বা একটা আন্দোলনের পরে এরকম হতে পারে, সেটা আবার অন্য বিষয়, সেটাকে আমি ধরছি না। আমি একটা জিনিস আমি স্বীকার করব যে হ্যাঁ, আমরা কথা বলতে পারছি, কিন্তু কথা বলার জিনিসগুলোকে আমরা মিসইউজ করছি। আমি কথা বলার অর্থ এই না যে আমি আপনাকে গালি দিব। আমি আপনার সমালোচনা ১০০ বার করতে পারি। আমি আপনাকে সমালোচনা করে লিখে আমরা যেই মানে জিনিসগুলো তৈরি করতে পারি, একজন আরেকজনের বিরুদ্ধে আত্মসমালোচনা বলেন, আরেকজনের ভুল ধরিয়ে দেওয়া। যেমন ধরেন বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, খুবই ভালো কথা, আপনারা এগুলোকে ধরিয়ে দেন, আপনারা এগুলোকে পেপারে আনেন, আপনারা মিডিয়াতে আনেন, আপনারা ফেসবুকে আনেন।
কিন্তু তার মানে এই না যে আপনি এই মানে একদম বিএনপি কে ধ্বংস করে দিবেন, নির্বাচন চাই না, এই দল দরকার নাই, এটা ভারতের দালাল। আরে বেটা, বিএনপি যদি ভারতের দালাল হয়, তো তুমি যখন তত্ত্বাবধায়ক সরকারের থিওরি দিয়ে আওয়ামী লীগের সাথে গেছিল, তুমি কিসের দালাল? তুমি তো 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করছিল, তুমি কিসের দালাল তাহলে? তো এগুলো তো বলা যায়, আমরা বলতে চাই না, আপনি সহজভাবে সমালোচনা করেন। আমরা এই যে বাচ্চারা প্রাণ দিয়েছে, এই যে হাসিনার পতন হয়েছে কির জন্য? একটা গণতন্ত্র আনার জন্য, যাতে এই যে ভুলগুলো আমরা ধরিয়ে দিতে পারি, সেটা দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সভ্যভাবে ধরিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনি যেটা আমরা কথা শুরুতেই বলতে পারি। বলেছিলেন যে আহতদের ব্যাপারে কিছু মানে সেরকম কোনো দৃশ্যমান কিন্তু আমরা ওরকম দেখি না। কিন্তু নিহতদের পরিবারের সাথেও কিন্তু খুব একটা ভালো ব্যবহার করা হয় নাই। এগুলো নিয়ে তো তাদের হুম। কিন্তু সংস্কারের ১ম দিকেই তো এগুলা মানে এগুলা যাদের রক্ত, যাদের জান, যাদের মানে যারা হাত পা হারিয়েছে তারা জানে, চোখ হারিয়েছে তারা জানে। তা আমি কুমিল্লাতে গিয়ে একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার এই এখান থেকে নিয়ে একদম পিঠ পর্যন্ত কিরিচ দিয়ে আপনার কুপিয়েছে। হুম, হুম, হুম। 5ই আগস্ট তাকে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবে মানে কুমিল্লা থেকে ঢাকা সিএমএইচ এ নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছে। সিএমএইচ এ ছেলেটার মানে যে অবস্থা হয়েছিল, মারা যাওয়ার কথা ছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছে। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে এরপরে প্রতি সপ্তাহে তার আপনার ওই ক্রিয়েটিনিন থেকে শুরু করে আরো কি কি সমস্ত কিছু আপনার টেস্ট করতে হয়। তো এগুলাতে তারপর ওষুধ কিনতে হয়, এগুলাতে তার মাসে কয়েক হাজার হাজার টাকা যায়। সে অত অবস্থা সম্পন্ন ঘরের সন্তান না, বা হলেও বা কি, মধ্যবিত্ত পরিবার কয় টাকা ইনকাম করে বলেন? একজনের প্রতি পিছনে মাসে, যদি মাসে কন্টিনিউয়াস এরকম দেওয়া। হুম। হ্যাঁ, 20,000 টাকা করে যদি মাসে যায়, তাহলে বছরে যায় 2,40,000, 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা যায়। তো তাকে আমি বললাম যে তোমাকে এরপরে কেউ আমাকে আর্মির ওই সিএমইচি যা কিছু করে দিয়েছে, আমি আর কোথাও থেকে কিছু পাই নাই, কিছু করে নেই। তা এরকম আপনি দেখবেন যে এই যে হাজার হাজার লোকজন আহত হয়েছে বা মারাত্মক আহত হয়েছেন শত শত, তাদের ব্যাপারে আমি তো বললাম মাথা ব্যথা নেই। আজকে যদি ধর্মীয় দলরা বলতো বা এই যে বিএনপিও বলতো বা সবাই মিলে বলতো যে আসুন আমরা একটা সম্মিলিত ফান্ড তৈরি করি, একটা কমিটি করি, আমরা অন্য কোনো কিছু বাদ দেই, আমি মেনে নিতাম যে ঠিক আছে, হুম, নির্বাচন পরে হবে। ওনারা যদি বলতো যে আসেন আমরা সম্মিলিত ফান্ড তৈরি করি, আমরা কয়েকটা হাসপাতাল চিহ্নিত করি যেগুলো বিএনপি বা জামাতের লোকজন, ডাক্তাররা আছেন বা মালিকানাধীন আছেন, যে এখানে আমরা চিকিৎসা দিব, বা আমরা ফান্ড তৈরি করব, চাঁদা দিব, চাঁদা দিয়ে ফান্ড তৈরি করে কোটি কোটি টাকা এখানে জমা করে আমরা বাচ্চাগুলোকে চিকিৎসা দিব, তাইলেও আমি মেনে নিতাম। যদি আমরা বুঝতাম যে না, এই যে এই যে আবার যারা এনসিপির আছে, তারাও আবার এই ছেলেপেলে গুলা এই যে উগ্রবাদের দিকে না যেত এবং এই মানে যা তা খুশি আবার আরম্ভ করে দিত না, তাদের আপনি লক্ষ্য দেখবেন সবসময় বিএনপির বিরুদ্ধে কথা বলা। এরা একটা জিনিস বোঝে না যে বাংলাদেশের মতো দেশে যদি মুক্তিযুদ্ধ না থাকে, কথাটা না থাকে, যদি জাতীয়তাবাদ না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ টিকবে না। আপনি হুম, কি মনে করেন এরা কি চায় যে ওই যে আবার বাংলা সালতানাত কি, আপনার যদি খেয়াল থাকে, কি ম্যাপ বানিয়ে ফেলতেছে? আপনি ভারত ভাঙবে, আরে বাবা, ভারত ভাঙার জন্য তোমার এই আন্দোলন হয়নি। ভারতকে যা শিক্ষা দেওয়ার, ভারতীয় আধিপত্য যে বাংলাদেশে ছিল, যা শিক্ষা দেওয়ার, তা 5ই আগস্টে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে, ওদেরকে খেদিয়ে দিয়েছে, ওরা প্লেনে করে পালিয়ে গিয়েছে। তো আমরা নিজেরা যদি শক্তিশালী থাকি, সংহত থাকি, আমরা যদি বুদ্ধিমানের মতো কাজ করি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। কিন্তু আমরা যদি এরকম উল্লুকের মতো চলতে থাকি, আমরা যদি একজন আরেকজনের পিছনে এভাবে লাগি এবং যা তা করতে না থাকি, মানে তাহলে কিন্তু ওরা এখন আবার জেগে অ্যান্টি বসবে। বিএনপি, বিএনপি এবং অ্যান্টি বিএনপি, বিএনপি ঠেকা আগে যেরকম আওয়ামী লীগ ঠেকাও ছিল এখন বিএনপি ঠেকা। তো এইভাবে কি দেশ চলতে পারে কিনা? না, এভাবে আর চলতে পারবে না। আপনি হচ্ছে এতে কি হবে, বার্মা ইউরোপে অ্যাক্টের মধ্যে পড়বে বাংলাদেশ। হুম, হ্যাঁ, এই এই ছেলেপেলে গুলা বার্মা অ্যাক্ট কি সেটাও মনে হয় জানে না। আপনার মায়ানমারে যা হয়েছে, ওই মায়ানমারের মতো আপনার ওই যে একটা হচ্ছে, সেই একটা এই পাশে যাবে। আপনার কমন কতগুলা আপনার হাইপোথিসিস এই এরা দাঁড় করাচ্ছে। যেমন ধরেন, একদল বলতেছে আমি খেলাফা কায়েম করব, আবার কেউ বলে আমরা 7 রাজ্য ভারতের ভেঙে ফেলবো। আপনি যখনই ভারতকে প্রকাশ্যে বলবেন 7 রাজ্য ভেঙে বলবে, ভারতের লেজ খাড়া হয়ে যাবে। ভারত হুম, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে করবে কি, যত রকম ভাবে আছে কলকাঠি নাড়া শুরু করবে। আপনি সুযোগ তৈরি করে দিচ্ছেন। হুম, আচ্ছা, তারপরে আবার বলতেছে কি না, আপনি এখন আমেরিকাকেও খেয়ে ফেল। তারা নাকি মানে কি কি সব থিসিস তারা তৈরি করে। চীন নাকি এসে সৈন্য নামাবে, চীন ঘাঁটি বানাবে, এই করবে সেই করবে। চীন কিছুই করবে না। যদি করতো তাহলে শেখ হাসিনার সময় তারা সোনার নৌকা নিয়ে দৌড়াইতো না। হ্যাঁ,
তারা ওই যে সমস্ত সহায়তা প্রকল্প সহায়তার নামে সমস্ত চুরি বাটপারি করার সুযোগ শেখ হাসিনাকে দিত না। এখন বিএনপির নেতারা তাদেরকে দল বেঁধে বেঁধে বিভিন্ন আপনার চীনে নিয়ে যে ঘোরানো হচ্ছে, কিছু কিছু ব্যবসা দেওয়া হচ্ছে, আর এরা মারহাবা মারহাবা করছেন। হ্যাঁ, তা করতে থাকুক মারহাবা মারহাবা, তারপরে টের পাবেন। আপনার চীন তো এসে আপনার এই আন্দোলন করে দেয় নাই, বা আপনার হাসিনাকেও সরায় নাই। যদি সবাই খেয়াল থাকে যে 2023 সালে আপনার শেষ দিকে এই যে 24 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল একপক্ষীয়, সেই নির্বাচনের পক্ষে 4টা দেশ প্রকাশ্যে লিখিত বিবৃতি দিয়েছিল। তার একটা ছিল চীন, ছিল। একটা রাশিয়া, একটা ভারত, আর একটা হচ্ছে ইরান। হুম। তারা বলেছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমাদের এই হাসিনা সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, হ্যাঁ, হুম। যে তারা নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে, এখানে কোনো বাইরের হস্তক্ষেপ আমরা চাই না। কিসের বাইরের হস্তক্ষেপ? তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছিল। এই 4টা রাষ্ট্র বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা পাশ্চাত্য দেশগুলোর সাথে, এমনকি তুরস্কের সাথে যেন ভালো সম্পর্ক তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে চায়। বি শিওর অফ দ্যাট। তার কারণ তারা জানে যে এই বাংলাদেশে যদি একটি সহনশীল গণতন্ত্র থাকে, বাংলাদেশে পুঁজি বিনিয়োগ হবে অনেক। বাংলাদেশে পুঁজি বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়বে, নিরাপত্তা সক্ষমতা বাড়বে, যেটা ভারত ঠেকাতে চায়। এবং চীন আবার এটা ঠেকাতে চায় কেন? চীন চায় তার অস্ত্রপাতি নিয়ে শুধু বাংলাদেশ চলুক, সেই মান্ধাত্তা আমলের অস্ত্রপাতি নিয়ে চলুক, সেই মিং ক্লাস সাবমেরিন দুইটা মান্ধাত্তা আমলের দুইটা বস্তা বস্তা জিনিস, মানে গার্বেজ আমাদেরকে ধরিয়ে দিয়েছে, এগুলা নিয়ে চলুক, এখানে যাতে মার্কিনীরা কোনোভাবে না আসতে পারে। কিন্তু চীন কি কোথাও ঠেকাতে পেরেছে? মায়ানমারে ঠেকাতে পেরেছে? মায়ানমারে বার্মা এক দিয়ে চীনের যে চীন যে সমর্থন করেছে মায়ানমারের সেনাবাহিনীকে, সামরিক জান্তাকে পুরো খেয়ে দিয়েছে আপনার মার্কিনীরা। সমস্ত জায়গা থেকে এদেরকে খেদিয়ে দিয়েছে। 70% এখন আপনার এই যে গেরিলাদের দখলে, স্বাধীনতাকামী গেরিলাদের দখলে। এমনকি ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় আপনার মণিপুরে যে কি পরিমাণ আপনার সেখানে বিভিন্ন ঘটনা ঘটছে, সংঘর্ষের ঘটনা ঘটছে, বাংলাদেশের এই সমস্ত লোকজনের কোনো ধারণা নাই। হুম। সেখানে প্রতিদিনই ঘটনা ঘটছে এবং তারা পর্যন্ত স্কেয়ার। সুতরাং এইগুলা অনেক বড় জিনিস আমাদের আশেপাশে ঘটছে, আমাদেরকে সেগুলা না দেখে আমরা কি করছি? আমরা সব এক একটা মানে হুজুগের পিছনে ঘুরছি। আচ্ছা, বাংলাদেশের মানুষের কাছে, এই লোকগুলোর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, বাংলাদেশ চলে কিভাবে? বাংলাদেশের কি কোনো আপনার খনিজ সম্পদ আছে? তামা আছে, লোহা আছে, মানে আপনার সোনা আছে, তেল আছে? কিছুই নাই, কিচ্ছু নাই। তো বাংলাদেশ চলে কিভাবে? বাংলাদেশে আসলে 20 থেকে 22 কোটি মানুষ আছে। তার মধ্যে 1.5 কোটির মতো বা আরেকটু বেশি হবে তারা বিদেশে থাকে। বাংলাদেশ চলে হচ্ছে যে এই লোকগুলা যে রেমিটেন্স পাঠায় এটার উপরে, আর একটা ভাবে চলে গার্মেন্টস এর উপরে, তাই তো? আচ্ছা, এখন আপনার সর্বোচ্চ রেমিটেন্স আসে কোথা থেকে? আমেরিকা থেকে। সবচেয়ে বেশি গার্মেন্টস নেয় কোন দেশ? আমেরিকা। আচ্ছা, এই যে আপনি যে ইউকে তে থাকেন, ইউকে তে কি পরিমাণ বাংলাদেশি আছে? তারা কি পরিমাণ সম্পদ বাংলাদেশে পাঠায়? তারা বাংলাদেশে বাড়ি করে, বাংলাদেশে টাকা পাঠায়, তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসে, আত্মীয় স্বজনকে নিয়ে আসে। ওখানে আমাদের একটা কমিউনিটি দাঁড়িয়েছে। আচ্ছা, হুম। তাহলে এই লোকগুলা যে সারাদিন এগুলা নিয়ে চিল্লাচিল্লি করে এই দেশগুলোর বিরুদ্ধে, এবং সারাক্ষণ ইরান ইরান করে, সারাক্ষণ রাশিয়া রাশিয়া করে, তা আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা আপনাদের এই মানে ধরেন সৌদি আরবে 30 লাখ আমাদের শ্রমিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এতগুলো বাংলাদেশি আছে, আপনারা সব রাশিয়া এবং ইরানকে বলেন না আমাদের লোকজনকে নিতে, টাকাগুলো পাঠাইতে, আমাদের গার্মেন্টস নিতে বলেন না কেন? আপনি খাবেন কোথা থেকে? ইউ মানে ইডিয়টস, ওয়ার ফ্রম ইউ উইল গেট ইউর ফুড? এরা কোনোদিন এগুলো চিন্তাও করে না। এই গর্দভগুলো একবার মনেও করে না যে কোথা থেকে তাদের টাকা আসবে, তারা চলবে কিভাবে, তার দেশটা যে এখনো যে বাংলাদেশ মনে টিকে আছে, এই টিকবে কিভাবে এটা চিন্তা করে না। এনারা চিন্তা করতেছে কি কোনখান দিয়ে কি ম্যাপ বানায় ফেলতেছে, শিলিগুড়ি করিডোর ওখান দিয়ে ঢুকবে চীনারা, আমরা এখান দিয়ে যাব। এগুলো চিন্তা করার, এগুলো চিন্তা করা অন্য জিনিস। এগুলোর জন্য লোক আছে, এগুলোর জন্য বড় বড় দেশ আছে। ওই চিন্তা চীনের, ওই চিন্তা আমেরিকার, ওই চিন্তা আমাদের করার এখনো সময় আসেনি। হ্যাঁ, আমাদের এখন আগে কিভাবে নির্বাচন করতে হবে, কিভাবে একটা প্রশাসনকে সক্রিয় করতে হবে, কিভাবে আমাদের নিরাপত্তা বাহিনীকে সক্রিয় করতে হবে, পুলিশ বাহিনীটাকে রিফর্ম করতে হবে, তাড়াতাড়ি কার্যকর করতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকর করতে হবে, আমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে ঠিক করতে হবে, সেগুলো আগে দেখতে হবে। হ্যাঁ, এগুলো না করে আপনি সংস্কার 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 এগুলো যদি করতে থাকেন,
আপনি আর করতে করতে এই যে এগুলো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকলে একসময় নিজেরা ধসে পড়ে যাবেন। পৃথিবীর কেউ আপনাকে 2 পয়সা দিয়ে গণাগন্তিতে মানে পাত্তা দিবে না, 2 পয়সাও পাত্তা দিবে না। আপনার পাসপোর্টের র্যাঙ্কিং কমতে থাকবে। আপনি এই যে মালয়েশিয়াতে যেই আপনার 36 জন ধরা পড়েছে, আপনি কি মনে করেন এরপরে মালয়েশিয়া আমাদের যে শ্রমিক নেওয়ার কথা, এই যে ডক্টর ইউনূস সাহেব এত চেষ্টা করছিলেন যে আমাদের শ্রমিকদের একটু বেশি নেওয়া হয়, এই ভদ্রলোক চেষ্টা করছিলেন, আপনি কি মনে করেন যে তারা আমাদের শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মানে সতর্ক হবে না? তারা অনেক বেটিং করা শুরু করবে এমন ভাবে যে এদের মধ্যে থেকে এবং যেন আমাদের দেখে দেখে অন্যরাও সতর্ক হবে, অন্য দেশও সতর্ক হবে। সবাই হবে। হুম, আপনার এই যে আপনি 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 কল্পনা করেন যে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন হুম, বাংলাদেশের মানুষ দিয়ে তেহরিকে তালেবান পাকিস্তানের সাথে পাকিস্তান আক্রমণ করছে। হুম, জাস্ট হুম, থিঙ্ক অফ ইট। এবং মানে এগুলো চিন্তা করা যায় না, এগুলো ঘটছে বাংলাদেশে। এরা এরা আমাদের এই কিসের ইসলাম কায়েমের কথা বলে? হ্যাঁ, এই মুসলমান জাতি হিসাবে এরা নিজেদেরকে কেমনে উপরে নিতে হয় এরা একবারও চিন্তা করছে না। উদ্ভট এক একটা থিওরির মধ্যে আছে, প্রত্যেকটা দেশ একটার পর একটা নিজেরা ধ্বংস করছে, ধ্বংস করে আবার দোষ দিচ্ছে অমুকে ধ্বংস করছে। আরে ভাই, অমুকে ওই জায়গায় আসলো কিভাবে? কোন জাতি আমাকে দেখাক যে, আপনি দেখেন হিন্দুদের মধ্যে যে ভারতে, সেখানে উগ্রবাদ আছে, আরএসএস আছে, বিশ্ব হিন্দু সভা আছে, কিন্তু তারা একবার কি কোনোদিন শুনেছেন যে আরএসএস এর কেউ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে বা কাউকে হত্যা করেছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছে বা কোনো মন্দিরে আক্রমণ করেছে? আচ্ছা, হুম। তারপরে ইসরায়েলের ইহুদিদের মধ্যে আছে কাচ পার্টি, চরম মানে একটা উগ্রবাদী দল। তারা এই যে বাচ্চারা যখন 7-8 বছর বয়স হয় তখন থেকে অস্ত্র চালানো শিখায় তাদেরকে। কিন্তু তাদেরকে কি কোনোদিন শুনেছেন যে তারা তাদের উপাসনালয় সিনাগগে আক্রমণ করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছে? কিন্তু আপনি কি শুনবেন? এই আফগানিস্তানে মসজিদের মধ্যে, পাকিস্তানের পেশোয়ারে মসজিদের মধ্যে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে 250 লোক মেরে ফেলতেছে, হুম, বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সে স্কুলে আক্রমণ করে পেশোয়ারে। আপনি এগুলা শুনবেন কি বলে, এগুলা কোলাটারাল ড্যামেজ, ইসলাম কায়েম করছে, এগুলা হতেই পারে। আমি যখন এগুলার প্রতিবাদ করে মাঝে মাঝে লিখতাম, তখন আবার এই ছেলে পেলে গুলা এসে বলতো, হ্যাঁ এগুলা হতেই পারে, ওগুলো হতে ওরা কাফের। তা এখন সবাই যদি কাফের হয়, তাহলে মুসলমানকে আপনারা নিজেরাই মুসলমানদেরকে কাফের বানাচ্ছেন, আপনি কিসের ইসলাম কায়েম করবেন? ভদ্রতা, নম্রতা, সহনশীলতা এটাই যখন শেখেন নাই, আপনার মাদ্রাসায় শিখানো হচ্ছে না, সরি টু সে দ্যাট, আপনার মাদ্রাসায় শিখানো হচ্ছে না, তাহলে 23 বছরের একটা ছেলে আমাকে তুই বলতে পারে না। হ্যাঁ, আচ্ছা আরো বলি, আমি বাংলাদেশে বর্তমানে জীবিত যত লোক আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আমি বাংলাদেশ টেলিভিশনও বলে আসছি আসার আগে, এই এই মে মাসে, বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা নিয়ে আমার থেকে বেশি কেউ লিখেছে কিনা? কেউ লেখে নাই। আপনার তো এটা নিয়ে বই আছে আমি মানে 34 বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লিখছি, আমি এই ভারতীয় ইন্টেলিজেন্স নিয়ে লিখছি, এবং এটা নিয়ে আমার একটা বিখ্যাত বই আছে যেটা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় পড়ানো হয়, এমনকি ভারতেও পড়ানো হয়। আর ভারতীয় গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে, আমি মনে করি যে বর্তমানে জীবিতদের মধ্যে আমার থেকে তাদের প্যাটার্ন কেউ বেশি জানে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, হুম, আমার যারা অনেকে সিনিয়র ছিলেন তারা এখন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন, তারা অনেকে আমার থেকে ভালো জানতেন, কেন তারা আমাদের মুরব্বী ছিলেন, আমাকে শিখিয়েছেন হাতে কলমে। আমার থেকে এখন এখন পর্যন্ত ভালো কেউ জানে না। সে আমাকে এই কথিত ইসলামিস্ট কয়েকটা প্রোপাগান্ডা করে, কয়েক আমি ভারতে আমি রয়ের এজেন্ট, তারা বিএনপি কে বলে রয়ের এজেন্ট, তারা মানে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছে সেটার বিরোধিতা করে, পাকিস্তান ভাঙতে চেয়েছিল। তো পাকিস্তান ভাঙতে চাবে না তো কি, তো ওই ওই সময় পাকিস্তান রাখবে? যারা আমাদের দেশকে আক্রমণ, আমাদের জাতিকে আক্রমণ করেছে, নির্বাচনের পরে ক্ষমতা আসতে দিন, সেখানে জিয়াউর রহমান বসে বসে থাকবে? এই সমস্ত কথাবার্তা যখন বলা হয়, এদেরকে কি বলবেন আপনি? এরা কি চায়? এরা বাংলাদেশের কি চায়? কি কি ভাষা এদের সাথে কথা বলবো? আমরা তো তাও মানে অসভ্য ভাষা ব্যবহার এদের করছি না। পেছনে আসলে কারা? এদের পেছনে নিশ্চয়ই একটা শক্তি আছে যারা এদেরকে কন্ট্রোল করছে। তাদের শুনেন, উদ্দেশ্য এদের পিছনে কোনো শক্তি লাগে না। এরা নিজেরা, আপনি বলেন, আপনি ওই যে যেই ছেলেগুলা এরকম এসে নিজেরা আইডি তৈরি করছে, আপনি আপনি দেখবেন যে এইটা হলো এক ধরনের ওই যে ইউটোপিয়া। আপনি যদি ইউটোপিয়া নিয়ে লেখাপড়া করেন, যেমন কমিউনিজম একটা ইউটোপিয়া ছিল, এটা কাউকে বলতে হয় না, মাথার মধ্যে একবার যদি ঢুকে যায়। এই যে গণতন্ত্রের সাথে ইউটোপিয়া বা কমিউনিজমের পার্থক্যটা কি, বা ধর্মীয় রাজনীতির পার্থক্যটা কি? গণতন্ত্র সমস্ত মত পথকে বিকশিত হতে দেয়।
আর এরা ওদেরটা ছাড়া কাউকে সহ্য করবে না। যেমন আমি আজ পর্যন্ত আমাকে গালি দেওয়ার পরও আমি কোনোদিন কেউ বলতে পারবে না আমি ফেসবুকে বা কোনো জায়গায় কাউকে একটা গালি দিয়েছি। তার কারণ ওইটা মেনটেন করতে হয়। আপনি তাকে প্রতিবাদ করেন, আপনি তাকে সভ্য ভাষায় বলেন যে আপনার এই তথ্যটা ঠিক না, আপনি কথাটা বলছেন এটা হয়তো ভুল, আপনি রেফারেন্স দেন। আরে বাবা রে বাবা, এই সমস্ত ছেলে পেলে, কোথাকার কোন ছেলে পেলে এসে কোনো লেখাপড়া নাই, কিছু নাই, মানে কোনো কিছু জানে না, স্ট্র্যাটেজি সম্পর্কে মানে বোঝে না, যেভাবে কিভাবে ব্রেন একটা ওয়াশ হয়েছে আরকি। ব্রেন ওয়াশ। কিভাবে রাজনীতি চলে বোঝে না, কিভাবে গোয়েন্দা সংস্থা কাজ করে বোঝে না, কিভাবে আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রিত হয় কিচ্ছু বোঝে না, এসে করে কি যারা জানে তাদেরকেই করে ফেলছেন। আল্লাহ ধরেন, এরা এরা এখন যদি কথার কথা যে কবি আল মাহমুদ বেঁচে থাকতেন, সৈয়দ আলী হাসান বেঁচে থাকতেন, তাই এদেরকেও গালাগালি করতেন এরা। হুম, হুম, হুম। বুঝতে পারছেন, এদেরকেও গালাগালি করতেন। সৈয়দ আলী হাসানদের মতো লোকজনকে, তারপরে ধরেন এই যে যারা আখতারুল আলম সাংবাদিক ছিলেন, সানাউল্লাহ নুরি, তারপরে যারা আমানুল্লাহ কবির, এরাও যদি বেঁচে থাকতেন এদেরকেও এরা গালাগালি করত। হুম। এখন অনেকে আবার আর একটা শ্রেণী তৈরি হয়েছে যে জীবনে কোনোদিন হাটে মাঠে ঘেটে সাংবাদিকতা শেখেনি, মানে আপনি কলাম লেখা মানে সাংবাদিকতা শেখা না। কলাম বহুজনই লিখতে পারে, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বিভিন্ন পেশার লোক, সামরিক অফিসার, একজন পুলিশ বুঝতে অফিসার, সে কলাম লিখতে পারেন, তার মতামত তিনি প্রকাশ করতে পারেন। বা সাংবাদিকতা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এটা হাটে মাঠে ঘাটে থেকে শিখতে হয়। আমাকে শিখতে হয়েছে, আমি সেনা অফিসার ছিলাম। আমি যখন সাংবাদিকতায় আসি, আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে সাংবাদিকতা শিখেছি। সীমান্তে গিয়ে শীতের মধ্যে রাতের বেলা খড়ের গাদার মধ্যে শুয়ে থেকে কিভাবে ওখানে চোরাচালান হয়, কিভাবে কি হয়, এগুলো আমাকে রিপোর্ট করতে হয়েছে। আমি সেভাবে সাংবাদিকতা শিখি, কষ্ট লাগে শিখতে, শুধু লিখলেই হয় না। এখন কিছু লোক লিখছেন, তারা বড় বড় এক একজন বিশাল বিশাল কুতুব হয়ে গেছেন, এমন ভাবে সাংবাদিকতাকে কলুষিত করছেন, এমন এমন সব গুজব হুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশের সার্বিক জাতীয় নিরাপত্তা তো বলেনি, সামাজিক পরিস্থিতিটাকে ঘোলাটে করে ফেলছেন। সবচেয়ে বড় বিষয় যে দেখেন, আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, প্রতিটা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে সব সময় টার্গেটেড থাকে, এটা মনে রাখতে হবে। এবং এই দোষটা আমাদের, এই দোষটা অন্য কারো না, কারণ আমরা উগ্রতার মধ্যে যাই বলেই টার্গেটেড হই। আমাদেরকে কেউ বলে নাই লন্ডনে গিয়ে ওইখানে গিয়ে মানে যাতা করার, বা আমেরিকাতে নিউ ইয়র্কে গিয়ে যাতা করার। ওরা আমাদেরকে থাকতে দিয়েছে, ওরা আমাদেরকে অ্যাসাইলাম দিয়েছে আমরা বিপদে পড়েছি বলে, বা আমরা বৈধভাবে গিয়েছি, ওরা আমাদেরকে চাকরি বাকরি ব্যবসা করার সুযোগ দিয়েছে বলে, উন্নত জীবনের সুযোগ দিয়েছে বলে। কিন্তু আমরা গিয়ে অনেকে অনেক কিছু করেছি। আমাদেরকে কেউ বলে নাই যে আপনি গিয়ে ওই যে সিরিয়াতে গিয়ে আইসিসি যোগ দিয়ে যুদ্ধ করতে, কিন্তু আমরা গিয়েছি, আমাদের অনেক ছেলে পেলে গিয়েছে। সুতরাং সারা পৃথিবী করে কি মুসলমান দেশগুলোর দিকে নজর থাকে। এর জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়, অনেক কিছু বিবেচনা করতে। ধরেন আপনি মালয়েশিয়ার কথাই ধরেন, আপনি মালয়েশিয়াতে মাত্র 55 ভাগের মতো মুসলমান, কিন্তু তারপরও মালয়েশিয়া একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তাকেও অনেক অনেক কথা পৃথিবীতে শুনতে হয়, আবার সেটাকে মোকাবেলা করতে হয়। তারা অনেক সহনশীলতার সাথে মোকাবেলা করে, এবং আজকে মালয়েশিয়া একটা অনেক শক্তিশালী রাষ্ট্র। ইন্দোনেশিয়ার কথাই আপনি ধরেন, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র। সেটাও দেখেন আপনি কি সুন্দর করে তারা তাদের মানে সামরিক শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক শক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মেইন স্ট্রিমের মধ্যে থেকে। আপনি তুরস্কের কথা তো বললামই। আপনি পাকিস্তান, এত যে সারা জীবন শুনে আসতেছেন পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, এইটা শেষ হয়ে যাচ্ছে, এইটা একটা ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তান ধ্বংস হয়েছে। আপনি পাকিস্তানের ইনফ্লেশন রেট আজকে মনে হয় গত 30 না 25 বছরের মধ্যে সবচেয়ে কম। তাদের আপনার যেভাবে যুদ্ধ করেছে তারা ভারতের বিরুদ্ধে গত মে মাসে, এটা অকল্পনীয়, হুম। অকল্পনীয়। আপনি দেখেন পাকিস্তানের সেনাপ্রধানকে আমেরিকার রাষ্ট্রপতি নিয়ে লাঞ্চের মানে দুপুরের খাবারের দাওয়াত দিচ্ছেন। আপনি কখনো শুনেছেন আমেরিকান রাষ্ট্রপতি একটা দেশের সেনাপ্রধানকে অফিসিয়ালি দুপুরের খাবারের দাওয়াত দেয়? দিচ্ছে। তো সুতরাং তারা কষ্ট করে মেরে কেটে ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছে। আপনি এরকম ভাবে যদি কাজ করতে হয়, অনেকগুলো জিনিস আছে, কৌশলী হতে হয়। আপনি পাকিস্তান দেখেন নিজেরা পারমাণবিক বোমা কি বানায় নাই? বানিয়েছে তো। তারা এই চীনের সাথেও মানে প্রযুক্তি নিয়ে জঙ্গি বিমান তৈরি করে। আবার আমেরিকার 140টা আপনার F-16 বিমানও তাদের মধ্যে আছে, এবং আবার আমেরিকা তাদেরকে সেই F-16 আপগ্রেড করার জন্য টাকাও দেয়। তো হুম। পাকিস্তান সরকার তো ওখানে গিয়ে মানে তাদের যা করা সেটা করে। আর বাংলাদেশে আমরা করছি কি, আপনি আমাদের মাল্টি রোল ফাইটার আনবো, সেই আনার জন্য যে কত রকমের কি কসরত চলতেছে, কি এক একজনের কথাবার্তা আমি চিন্তা করা যায় না।
আপনি আপনার বলতেছেন যে এখানে চীনারা এসে এখানে কি ঘাঁটি করবে, এখানে ইন্ডিয়াকে খেয়ে ফেলবে, এই করবে সেই করবে। ভাই এগুলো করার, এগুলো বলে ভারতকে সুযোগ তৈরি করে দেওয়া আমাদের দরকার নাই। আগে গণতন্ত্রটাকে আনেন, শক্তিশালী হন, আমাদের অর্থনীতিটাকে আগে স্টেবল করেন, নিজেদের আয় রুজি ঠিক করেন, ঢাকা শহরটাকে ঠিক করেন। ঢাকা শহর যদি কেউ দেখে আপনারা রাস্তা পার হইতে জানেন না, আপনারা উপরে ফুটওভার ব্রিজ তার নিচ দিক দিয়ে গাড়ির সামনে দিয়ে দৌড় দেন, ডিভাইডারের উপর দিয়ে, আমার কাছে আপনার ছবি আছে দেখেন, মাথায় টুপি, আলখাল্লা পরা, বোরখা পরা, তারা ওইখান দিয়ে এরকম করে পার হচ্ছে। আপনি এগুলা করে হুম, আপনি বিশ্ব শক্তির সাথে লড়বেন? ঘোড়ার ডিম লড়তে পারবেন, কারো পশমও ছিঁড়তে পারবেন। এইরকম জঙ্গলিদের মতো যারা এখনো, যাদের আচরণ ট্রাফিক সিস্টেম নিয়ে, তারা কোনোদিন পৃথিবীতে কোনো অবস্থান তৈরি করতে পারে না। এগুলো আত্মসমালোচনা আগে নিজে করেন, ভালো হন, তারপরে এসে অন্য কিছু করেন, ইসলাম কায়েম করে। হুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন আপনাকে বলা হচ্ছে যে সাংবাদিকরা আগে কথা বলতে পারত না, এখন কথা বলে। বা মানুষ আগে কথা বলতে পারত না, এখন কথা বলে। আসলে কেমনভাবে কথা বলে? এখনো কি মানুষ সত্য কথা বলতে পারে আগের মতো? আগের সরকার যে আমলে যেরকম বলতে পারত না? আমি অস্বীকার করব না যে এখন অনেক কিছুই বলতে পারেন, লিখতে পারেন, কিন্তু তারপরেও আছে এই যে যাদের কথা আমি বললাম, এই শক্তিটা, এই গ্রুপটা অনেক কিছুকে ঠেকিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক কিছু ঠেকিয়ে দিচ্ছে। যেমন আমি অনেক সাংবাদিককে, আমার বন্ধু সাংবাদিকদেরকে দেখেছি যে তারাও এখন অনেক কিছু চিন্তা করতে, এরকম বলতে গেলে সতর্কতা অবলম্বন করেন। আমি আসার আগে প্রেস ক্লাবে গেলাম, আমি তখন এই যে নারী সংস্কার ইস্যুটা নিয়ে আলাপ হচ্ছিল কয়েকজন সাংবাদিকের সাথে। আমি তার কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই মনে হয় বাংলা ভিশনে না কোথায় এগুলো নিয়ে কথা বলছিলাম। তো তখন আমি এই কথাটা বলেছিলাম যে এটার কেউ কিছু করলো না। তো তারা বললেন যে রুশ ভাই, আপনি তো এটা বললেন, সাহস করে তাও আপনি বলছেন। দু একজন বলছে, ডক্টর জাহিদ বলছেন। ডক্টর জাহিদকে জাহিদের মতো, জাহিদ ভাইয়ের মতো একটা লোককে যথেষ্ট আপনার গালাগালি সহ্য করতে হচ্ছে, হ্যাঁ, হুম, এদের কাছ থেকে। কিন্তু এই অনেক সাংবাদিক ভয় লিখছেন না, তারা স্বভাবতই ভয় পান। তার কারণ এই যে এই শ্রেণীটা এত অসভ্য, এত ইতর, হুম। এত নিম্নমানের, যে এটা কল্পনা করা যায়। এত নিম্নমানের কল্পনা আমার দুঃখ এই লাগে যে এখানে আমাদের কিছু সাংবাদিকও আবার এখানে এগুলাকে উস্কানি দেয়। হ্যাঁ, আপনি যারা ওই দিকে রাজনীতি করে, ওই রাজনৈতিক কারণে উস্কানি দেয়। আমি কিন্তু জাতীয়তাবাদী রাজনীতির একজন সমর্থক, কিন্তু ওই যে বিএনপি শয়তানি বান্দরামিকে আমি উস্কানি দিব না, বলবো যে এইগুলা বিএনপির ধ্বংস ডেকে আনতেছে। হুম, হুম, আমি এখনো বিএনপির সদস্য না, আমি কোন রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু এই যে যদি বিএনপি কোনো কারণে ক্ষমতায় আসে, যেদিন থেকে আসবে ওই দিন থেকে ছাল, মানে চামড়া উঠানোর দায়িত্ব হচ্ছে একজন সাংবাদিকের। হুম, হুম। প্রতি পদে পদে ওর ভুল ধরবো, প্রতি পদে পদে ওর 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 2 নম্বরই বাইর করবো। হ্যাঁ, এটা আমাদের ইতিহাস আছে, এটা সাংবাদিকের কাজ। সাংবাদিকের এটা কাজ তৈলমর্দন সাংবাদিকতার না। কাজ। কিন্তু আমরা এখন ভিন্নভাবে দেখতে পাচ্ছি যে সরকারের প্রশংসা যে করবে সে ভালো। মানে সরকারের পক্ষে কথা বলাটাকে মানে বেশি বাংলাদেশের মানুষের ওই রক্ত তো কিছুটা তো আছে, এটা কি আর চেঞ্জ হবে? কথা হচ্ছে এটা কি আর সাংবাদিকতা চেঞ্জ হবে? নিরপেক্ষ জায়গা থেকে করবে। হ্যাঁ, আ এই পরিস্থিতিতে কেমন বিদেশি চাপ আসতে পারে বলে আপনি মনে করেন? মানে আপনার সর্বশেষ যেটা হবে যে বাংলাদেশে যদি যেটা আমি কালকে একটা পোস্ট দিয়েছি, আমি লেখার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম যে আমার আর লিখতে ইচ্ছা করে না। হ্যাঁ, এখানে লিখে যুক্তি দিয়ে লেখলে এই যে এরকম গালাগালি খাওয়ার ইচ্ছা করে না এই সমস্ত অসভ্য শ্রেণীর কাছ থেকে। হুম, হ্যাঁ, তা আপনার বাংলাদেশে যদি যারা রাজনীতি করেন, তারা যদি বার্মা অ্যাক্ট না বুঝেন, তাহলে তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। বার্মা অ্যাক্টের ভয়াবহতাটা যদি না বোঝেন, পরিধি যদি না বোঝেন, তাহলে তার রাজনীতি করার প্রয়োজন নেই। এটা 60, 70 বা 80-র দশক না, যে আপনি ওই তথাকথিত ব্যালেন্সের রাজনীতি করবেন, যে আপনি এই কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদ বলবেন, আবার তার কাছ থেকে সহায়তাও নিবেন, পাশ্চাত্যকে উপনিবেশবাদ বলবেন, আবার তার কাছ থেকে সহায়তাও নিবেন, আবার কোটটাই পরে তাদের ওখানে গিয়ে রানীর কাছে গিয়ে নট করবেন। এই সমস্ত দিন চলে গেছে। End it. This is a very crucial world now. হ্যাঁ, একদম প্রেসাইজ একদিকে বার্মা অ্যাক্ট যেদিন থেকে আপনার সাইন হয়েছে, হুম, আপনার প্রেসিডেন্ট বাইডেন সাইন করেছেন, এটা আমেরিকার আইনে পরিণত হয়েছে। এবং বার্মা অ্যাক্টের কার্যকারিতা আপনারা দেখছেন যে মায়ানমার কিভাবে কি হয়েছে।
ওটা আমাদের সীমান্ত পর্যন্ত। এখন যদি কোনো উর্বর মস্তিষ্ক এসে মাথা থেকে বের করে যে না আমরা রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিব, প্রশিক্ষণ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাবো, আবার কি আরে জামাত ইসলামী চীনের কমিউনিস্ট পার্টির নেতারা আসছেন বাংলাদেশে, তাদের কি গিয়ে বলতেছেন আমরা আরাকানে একটা ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র চাই। এই ধরনের উর্বর মস্তিষ্ক প্রসূত জিনিস যখন আসতে থাকবে, আপনিও আস্তে আস্তে আপনার লেজের মধ্যেও আগুন লাগতে থাকবে, একসময় আপনার শরীরের লোমও পড়তে থাকবে। সুতরাং আপনি বার্মা অ্যাক্টের মধ্যে করে থাকবেন। আর যদি এই নির্বাচন নিয়ে এরকম ফাজলামি করতে থাকেন এবং নির্বাচনকে পিছিয়ে দেন বা নির্বাচনকে মানে প্রশ্নবিদ্ধ করেন বা একটা নৈরাজ্য সৃষ্টি করার করতে চান, মনে করবেন যে আপনি ক্ষমতা মানে আপনার সংহত হবে, আপনি মানে আস্তে আস্তে আরো শক্তিশালী হবে। নো, আপনিও বার্মা অ্যাক্টের মধ্যে আগে পড়বেন, বিএনপির থেকে আপনি আগে পড়বেন। বিএনপি তো একটা মডারেট রাজনৈতিক দল, ওটা পড়তে দেরি আছে, কিন্তু আপনার লেজ আগে কাটা যাবে। হ্যাঁ, এবং আপনারা কারা সেটা তো এতক্ষণে বললাম। কোনো পাবেন না, আপনাদের লেজ আগে কাটা যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে জি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় জি, দর্শক, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।